আমরা এখন এই শুরু করে দিলাম। ভেবেছিলাম আশা করি সকলেই আমার কথা শুনতে পাচ্ছেন, তাই কি না? কথা কি শোনা যাচ্ছে? ইয়েস। ভালো কথা। আর আমাকে কি দেখা যাচ্ছে? দেখাও যাচ্ছে? গুড। আমি নিজেকে নিজে এখন আবার দেখতে পাচ্ছি। তাহলেই আমরা লেখাপড়া শুরু করে দিই, হ্যাঁ? পরে মাঝখানে একটু চা খাবো, চায়ের বিরতি পাওয়া যাবে আশা করি। আজকে আমাদের কি কি আছে কন্টেন্ট দেখা যায়? বাংলা সাহিত্য 2, টপিক জীবনী সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য, মুসলিম সাহিত্য, রোমান্টিক প্রণয়োপাখ্যান, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। 48তম ব্যাচ। এই 48তম ব্যাচের একটা দারুণ মজার ব্যাপার আছে। প্রচুর পরিমাণে রেকর্ড ক্লাস আছে, ঠিক না? যেটাকে আমরা মাস্টার ক্লাস নাম দিয়েছি। প্রচুর রেকর্ড ক্লাস আছে। এতে করে এই 48 ব্যাচের স্টুডেন্টরা, এটা ইয়েই বলা যায়, সবাইকে বলা যায়, অন্যান্য ব্যাচের স্টুডেন্ট থেকে বেশি উপকৃত হবে। আমার কথায় একমত কিনা আমি জানি না। তোমরা যে ক্লাসগুলা দেওয়া আছে রেকর্ডেড ক্লাস, এই ক্লাসগুলা করে উপকৃত হচ্ছেন কিনা একটু ইয়েস নো ভেরি গুড বলতে হবে। এবছর এটা আমরা নতুন চালু করেছি তো, তাহলে এটাতে উপকার হচ্ছে কিনা সেটা একটু ফিডব্যাক নেওয়া তো উচিত। গুড। গুড, ভেরি গুড। তাহলে আমাদের যে স্বপ্নটা ছিল, এটা আমরা বাস্তবায়নের পথে। আজকে আমরা দেখি বাংলা সাহিত্যের লেকচার 2, জীবনী সাহিত্য, মুর্শিয়া সাহিত্য, নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য ইত্যাদি। পাশাপাশি বিখ্যাত সাহিত্যিক আছেন শাহ মোহাম্মদ সগীর, দৌলতুজি বাহরাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, চন্দ্রবতী, ভারতচন্দ্র রায় গুণাকর। এক নজরে আজকে স্লাইডে কি কি আছে সেটা আমরা একটু দেখে নিব এক নজরে। স্লাইড গুলো: জীবনী সাহিত্য, জীবনী সাহিত্যের বিখ্যাত বিখ্যাত লেখকগণ। মুর্শিয়া সাহিত্য, মুর্শিয়া সাহিত্যের বিখ্যাত লেখকগণ। নাথ সাহিত্য, অনুবাদ সাহিত্য, ওরে অনুবাদ সাহিত্যও তো আছে প্রচুর। অনুবাদ সাহিত্য কি কি আছে দেখি। রোমান্টিক প্রণয়োপাখ্যান, এখানে একটু কম দেখা যায় অনুবাদ সাহিত্য। হুম। রোমান্টিক প্রণয়োপাখ্যান, এখানেও কিছু অনুবাদ সাহিত্য আছে। এখানে পৃষ্ঠপোষকগণ কে কোনটার পৃষ্ঠপোষকতা দিয়েছেন সেটা আছে। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। এরপর আরাকান রাজসভায় বাংলা সাহিত্য অন্যান্য কবিগণ: দৌলত কাজী, কুরেশি মাগন ঠাকুর, আলাওল, শাহ মোহাম্মদ সগীর, দৌলত উজির বাহরাম খান, মুকুন্দরাম চক্রবর্তী, চন্দ্রাবতী, আব্দুল হাকিম। আহ ভালো। অনেক অনেক পড়া আছে আজকে। হোম পেজ, এন্ড পেজ, হোম পেজ। লাইভ ক্লাসগুলো নিয়মিত করলে কি মাস্টার ক্লাসগুলো করতে হবে? লাইভ ক্লাসগুলো নিয়মিত করলে মাস্টার ক্লাস না করলেও চলবে। বিষয়টা হচ্ছে, তুমি যত বেশি প্রিপারেশন নিতে চাও, তত বেশি তোমাকে কি করতে হবে? পড়তে হবে, তত বেশি শিখতে হবে। লাইভ ক্লাসে একটু পড়ার চাপ থাকে, মাস্টার ক্লাসে রিল্যাক্সে অনেক কিছু বলা যায়। তাহলে মাস্টার ক্লাস কেউ যদি শুনে তাহলে তার জ্ঞান বেশি সমৃদ্ধ হবে লাইভ ক্লাসের চেয়ে। তাহলে আমরা লেখাপড়া শুরু করে দিই, হ্যাঁ? প্রথমত জীবনী সাহিত্য, এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা হচ্ছে নিশ্চয়ই কারো না কারো জীবনী। তাহলে কার জীবনী? মধ্যযুগে শ্রী চৈতন্য দেবের জীবনী। মুর্শিয়া সাহিত্য সম্পর্কে আমরা টুকটাক যা জানি। মুর্শিয়া একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শোক, এটি হচ্ছে কষ্টের কাহিনী। তাহলে কষ্টের কাহিনী কোন জিনিসটা আমাদের মুসলমানদের হৃদয়ে কষ্ট দেয়? তাহলে অ্যান্সার হবে কারবালার কাহিনী আমাদের হৃদয়ে কষ্ট দেয়। নাথ শব্দের অর্থ হচ্ছে প্রভু, তাহলে সেই প্রভুকে শিব। তাহলে এই সাহিত্যটা হবে শিবের সাহিত্য। আর অনুবাদ সাহিত্যটা সবই হইতে পারে। যেমন ধরো রামায়ণ মহাভারত, এগুলো হচ্ছে হিন্দু অনুবাদ। আবার ধরো তোমার রামায়ণ মহাভারত ছাড়াও লাইলি মজনু এগুলা যা আছে মুসলিম অনুবাদ, দুইটাই হইতে পারে। তবে অনুবাদ সাহিত্যে এসে আমরা দেখতে পাবো মুসলিমদের একটা ভালো অবদান। অন্য সাহিত্যে তেমন মুসলিম নেই, অনুবাদ সাহিত্যে এসে মুসলিমদের খুব ভালো একটা অবদান আমরা দেখতে পাই। এই যে মুসলিম সাহিত্য, মুসলিম সাহিত্য বলতে আমরা অনুবাদই বুঝি। অনুবাদের মধ্যে আরো স্পেসিফিক যদি বলি, অনুবাদের মধ্যে আবার কিছু আছে রোমান্টিক, তো মুসলমানদের অবদান এই রোমান্টিক প্রণয়োপাখ্যানে একটু বেশি। আরাকান রাজসভা আমাদের পাশে। আমরা জানি না কবে জাতি আরাকান আমাদের কক্সবাজার ইত্যাদি নিয়ে আরেকটা রাষ্ট্র হয়ে যাইতে পারে, খ্রিস্টান রাষ্ট্র, ভেরি সুন। অবাক হওয়ার কিছু নাই, হইতেও পারে, সম্ভাবনা আছে। ঠিক আছে। আর সাহিত্যিকগণ, তাহলে আমরা
মধ্যযুগের যে সাহিত্যগুলো দেখলাম সবার আগে জীবনী সাহিত্য। তাহলে জীবনী সাহিত্য সম্পর্কে আমরা জানি হিন্দু ধর্মের প্রধান দেবতা তিনজন: ব্রহ্মা, বিষ্ণু, শিব। এই বিষ্ণুই পৃথিবীতে এসেছে রাম নামে, তখন আমরা বলি রামায়ণ। কাকে হত্যা করার জন্য এসেছে? রাবণকে হত্যা করার জন্য। আমাদের যেরকম কে আসে, নবীরা আসে খারাপ লোকদের হত্যা করার জন্য, সেরকম হিন্দু ধর্মে এই বিষ্ণু, সে বসবাস করে গোলকে। সেই গোলক থেকে সে ডাইরেক্ট পৃথিবীতে চলে আসে, রাবণকে হত্যা করে, রাম হিসেবে আবার সে স্বর্গে চলে যায়। এরপর আবার আমরা দেখতে পাবো কংস। কংস অত্যাচার করে ভারতে, তাকে হত্যা করার জন্য কি নামে আসে? কৃষ্ণ নামে। এরপর আমরা দেখতে পাবো 1500 সালের দিকের ঘটনা। এক্সাক্ট সময়টা হচ্ছে 1486। এটাকে আমি 1500 সালের আশেপাশেই বলি, কারণ 1500 ফিগারটা রাখতে, মনে রাখতে সুবিধা হয়। এই সময়ে হিন্দুদের উপর অত্যাচার শুরু করে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণদের অত্যাচার রোধ করতে পৃথিবীতে বিষ্ণু আবার চলে আসেন। এবার তিনি কি নামে এসেছেন? এবার তিনি এসেছেন শ্রী চৈতন্য দেব নামে এসেছেন। এরপরে শ্রী চৈতন্য দেব, তার শত কোটি কোটি ভক্ত ছিল, ধরো প্রায় তার 20-30 কোটি ভক্ত। সেই ভক্তদের মাঝে তিনি অত্যন্ত কি ছিলেন? পরম শ্রদ্ধেয়। শ্রদ্ধা করতে করতে, ধরো কেউ মাইন্ড করো না, ধরো উনি শ্রী চৈতন্য দেব, ধরে নিলাম ইনিও শ্রী চৈতন্য দেব, দুইজনেই শ্রী চৈতন্য দেব। এখন যারা অন্যান্য ধর্মের, তারা মনে করতো তিনি যেহেতু সাধারণ মানুষের শিক্ষার কথা বলেছেন, হিন্দু ধর্মে যারা কায়স্থ, বৈশ্য, শূদ্র, এদের কিন্তু একসময় শিক্ষার অধিকার ছিল না। শিক্ষার অধিকার শুধু ছিল কার? ব্রাহ্মণের। কায়স্থদের কিছু কিছু ছিল, বৈশ্য শূদ্রের কোনো শিক্ষার অধিকার নাই, নো এডুকেশন। এদের এমন অবস্থা ছিল। তখন এই লোকটা এসেছে, এই চৈতন্যদেব এসে বললেন শিক্ষার অধিকার সবার আছে, মানুষ হিসাবে ভালোবাসা পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু তার আগে, উনার আবির্ভাবের আগে, এই বৈশ্য শূদ্ররা এক হচ্ছে এডুকেশন পেত না, তারা যে মানব সেটাও তারা বিশ্বাস করতো না। তখন তিনি এসে বললেন মানুষে মানুষের সম্পর্ক বৈষম্যের নয়, মানুষে মানুষের সম্পর্ক ভালোবাসার। যখন এই চৈতন্যদেব ভালোবাসার কথা বললেন, একদল মানুষ তাকে বললেন তিনি মহামানব। আর একদল মানুষ আছে যাদের ভক্তিটা বেশি, তিনি বললেন তিনি আসলে মহামানব বললে ভুল হয়ে যাবে, তিনি সরাসরি ভগবান বিষ্ণুর অবতার। তাহলে তাকে নিয়ে আমরা মতামত পাবো দুইটা। যারা ইতিহাসবিদ তাদের মতে শ্রী চৈতন্যদেব একজন মহামানব ছিলেন, মানব জাতির জন্য পরিশ্রম করেছেন। আর যারা হিন্দু ধর্মের বেশি ধার্মিক মানুষ, তারা কিন্তু তাকে একদম মহামানবের চাইতে উপরে উঠিয়ে একবারে বিষ্ণুর অবতার হিসাবে আখ্যায়িত করেছেন। এই যে বললাম তার 20-30 কোটি ভক্ত ছিল, সেই ভক্তরা একসময় শ্রী চৈতন্যদেব মারা যাওয়ার পর তাকে নিয়ে কাহিনী লেখা শুরু করলেন। যেহেতু তার কাহিনীরা তিনি নিজে লিখেন নাই, নিজে লিখলে হয়তো আত্মজীবনী, আর ভক্তরা লেখার কারণে সেটাকে আমরা বলি জীবনী সাহিত্য। তাহলে জীবনী সাহিত্য কার জীবনী? চৈতন্যদেবের জীবনী। কিভাবে চৈতন্যদেব জন্মেছেন, কিভাবে তিনি বৈশ্যদের, শূদ্রদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন, কিভাবে এই অধিকার প্রতিষ্ঠা করতে করতে তিনি মহামানব হইলেন, কিভাবে এই অধিকার প্রতিষ্ঠা করতে করতে ধার্মিকদের চোখে তিনি ভগবান বিষ্ণুর অবতার হয়ে গেলেন, এই সব নিয়ে রচিত হয়েছে শ্রী চৈতন্যদেবের জীবনী সাহিত্য। তাহলে আশা করি জীবনী সাহিত্যটা আমরা বুঝতে পারলাম, ঠিক না? তাহলে চৈতন্যদেব একজন বাস্তব ঘটনা, কারো চোখে তিনি মহামানব, কারো চোখে তিনি বিষ্ণুর অবতার। কেন তাকে বিষ্ণুর অবতার বলা হয় সেটাও একটা ইম্পর্টেন্ট। দেখো, এই বিষ্ণুরই অবতার কিন্তু আরেকজন কে? কৃষ্ণ। তাহলে উনি যখন পৃথিবীতে জন্মালেন 1486-তে, উনি একটু বড় যখন হলেন, তখন তিনি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমার ভুল হতে পারে, রাম রাম হরে হরে, এই সারাদিন কীর্তন করতেন। যেহেতু তিনি কৃষ্ণের কীর্তন করতেন, অর্থাৎ তিনি বিষ্ণুর কৃষ্ণর কীর্তন করতেন, তাই তাকে বলা হইতো কি? তিনি নিজেই হয়তোবা বিষ্ণু। যদি তিনি শিবের কীর্তন করতেন তাহলে তাকে কিন্তু আর বিষ্ণুর অবতার বলা হইতো না। তিনি যেহেতু বিষ্ণুর কীর্তন করতেন, তাই তাকে বিষ্ণুর অবতার হিসাবে মনে করা হতো। এবং তার যে প্রচারিত ধর্ম, সেই ধর্মের নামও কি ধর্ম? বৈষ্ণব ধর্ম। আশা করি পুরো বিষয়টা আমাদের ক্লিয়ার হইল।
তাহলে দেখো, তিনি নিজে একটা পংক্তিও লিখেন নাই, কিন্তু তার নামে একটা যুগের সৃষ্টি হয়েছে, সেটার নাম কি? চৈতন্য যুগ। এটাও পরীক্ষায় আসে। চৈতন্যদেবের জন্ম 1486, মৃত্যু 1533। তার মৃত্যু নিয়েও কি আছে? ঝামেলা আছে। কি ঝামেলা? যেহেতু তিনি মহামানব ছিলেন ইতিহাসবিদদের মতে, তাই তারা মনে করে তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছিলেন, ভারতের পুরীর জগন্নাথ মন্দিরে। সেই মন্দিরের ভিতরে তাকে ব্রাহ্মণরা হত্যা করেছে, যেহেতু তিনি ব্রাহ্মণদের ক্ষমতা খর্ব করে এই বৈশ্য শূদ্রদের ক্ষমতাকে বাড়িয়েছিলেন। তাই তাকে বলা হয় তাকে হত্যা করেছে 1533। আর যারা তাকে, বিশেষ করে যারা সনাতন ধর্মের ধার্মিক মানুষ, তারা তাকে আহ, সরাসরি বিষ্ণুর অবতার মনে করেন। তাদের মতে বিষ্ণুকে হত্যা করা সম্ভব না, ভগবান কি হয়ে গেছেন? বিলীন হয়ে গেছেন। তাহলে তাকে নিয়ে দুইটা মত। এক হচ্ছে 1533 সালে তাকে ব্রাহ্মণরা হত্যা করেছে, অথবা তিনি বিলীন হয়ে গেছেন। তাকে নিয়ে অনেক মিথ আছে, এখনো অনেক মিথ আছে। পুরীর জগন্নাথ মন্দির অনেক বিখ্যাত, অনেক সিনেমায়, চলচ্চিত্রে এই জগন্নাথ মন্দিরকে দেখা যায়। তার মোটামুটি আমরা অনেক বুঝে ফেললাম। তিনি যখন জন্মেছিলেন তখন তার বাবা নাম রেখেছিলেন বিশ্বম্বর, কিন্তু তার ডাক নাম কি ছিল? নিমাই। চৈতন্য যুগ বলা হয় 1501 থেকে 1700। অবলিক আছে, অবলিক হচ্ছে 1501 থেকে 1600, দুইটাকেই চৈতন্য যুগ বলা হয়, এক এক জায়গায় এক এক রকম লেখা। বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্য কার জীবনী? চৈতন্যের জীবনী। চৈতন্যের জীবনী গ্রন্থকে করচা, করচা শব্দের অর্থ কি? জীবনী। চরিত শব্দের অর্থ জীবনী। আমি সবগুলা বিষয় লিখে দিচ্ছি আরেকটা পেজ নিয়ে আমি লিখে দিচ্ছি। তাহলে চৈতন্যদেবের যদি আমরা, জন্ম কত? 1486, বাবরের সময়ের লোক আর কি। আর মৃত্যুটা আমরা পাই গেলাম 1533। আসল নামটা আসে, আসল নাম হচ্ছে পিতৃপ্রদত্ত নাম বিশ্বম্বর। এটা কিন্তু পরীক্ষায় আসে, বিশ্বম্বর। এখানে এটা ব হবে, বিশ্বম্বর। আর ডাক নাম হচ্ছে কি? নিমাই। তিনি বিবাহ করেছিলেন দুইটা, কিন্তু সেটা তো আর পরীক্ষায় আসবে না। তার যে প্রচারিত ধর্ম, তিনি যেই ধর্মের প্রচারণা করেছেন, সেটা কোন ধর্ম? বৈষ্ণব ধর্ম। ঠিক আছে, প্রচারিত ধর্ম। আর তিনি দেখতে অনেক সুন্দর ছিলেন, তাই তার একটা প্রচলিত নাম ছিল। দেখতে সুন্দর মানে বডি, তাই তার প্রচলিত নাম ছিল কি? গৌরাঙ্গ। তাহলে আরেকটা জিনিস আমরা খেয়াল করে দেখি, মনসা দেবীর নামে আছে মনসা মঙ্গল, চণ্ডী দেবীর নামে আছে চণ্ডী মঙ্গল, অন্নদার নামে আছে অন্নদা মঙ্গল, আর এই গৌরাঙ্গের নামেও আছে গৌরাঙ্গ মঙ্গল। এবার একটু তোমাদেরই বলতে হবে, 1 2 3 4, এখানে কোনটি মঙ্গল কাব্য নয়, নিচের কোনটি জীবনী সাহিত্য? গুড, গুড। তাকে নিয়ে আরেকটা বই আছে, সেই বইটার নামই হচ্ছে চৈতন্য মঙ্গল। তাহলে এবার তোমরা বলো, অপশন আমি দিলাম, এই চৈতন্য মঙ্গল, এক হচ্ছে এটি মঙ্গল কাব্য, দুই হচ্ছে এটি জীবনী সাহিত্য। তাহলে এটি কোন ধরনের সাহিত্য? চৈতন্য মঙ্গল। তাহলে অ্যান্সার হবে দুই। তাহলে এই নিচের দুইটাই হচ্ছে কি সাহিত্য? জীবনী সাহিত্য। এই দুইটা কিন্তু মঙ্গল কাব্য নয়। তা আমরা পুরো বিষয়টাই বুঝে গেলাম। তাহলে আমাদের জীবনী সাহিত্যের এবার আলোচনায় চলে যাই। জীবনী সাহিত্যের আদি কবি কে? শ্রেষ্ঠ কবি কে? কে চৈতন্যদেবের বেশি ভক্ত ছিল, সেটা তো আমাদের দেখতে হবে, ঠিক না? জীবনী সাহিত্যের অপর নাম আমরা পড়েছি কি? করচা। করচা একটা গ্রন্থের নাম, সেই থেকে নামই হইল কি? জীবনী সাহিত্যের অপর নাম। চরিত মানে হচ্ছে জীবনী। তোমরা পড়েছো রামচরিত মানে রামের জীবনী, মোস্তফা চরিত মানে মোস্তফা জীবনী, চৈতন্য চরিত মানে চৈতন্যের জীবনী। গুড। এবার আমরা দেখি, প্রথম, সর্বপ্রথম যিনি জীবনী সাহিত্য লিখেছেন তার নাম বৃন্দাবন দাস। আর সবচেয়ে বিখ্যাত যিনি, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠটা তো এখানে লেখার জায়গা নাই। সবচেয়ে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। একজন সবার আগে লিখেছেন বৃন্দাবন দাস, উনি হচ্ছেন 1 নম্বরে। আর উনি লিখেছেন সবচেয়ে সেরাটা। এখন দেখো, বৃন্দাবন দাসের প্রথম বইটাও কিন্তু আছে। তাহলে বইটার নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। আর এটার নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। চরিত মানে হচ্ছে জীবনী, অমৃত শব্দের অর্থ মধু। অর্থাৎ এই বইটা পাঠ করলে তোমার কাছে মনে হবে তুমি কি খাচ্ছ? হানি ড্রিঙ্কিং, বা মধু পান করছো। তাহলে দেখো, বৃন্দাবন দাসের নামটাও ছোট, শ্রী চৈতন্য ভাগবত এই বইটাও ছোট, কৃষ্ণদাস কবিরাজের নামটাও বড়,
আবার শ্রী চৈতন্য চরিতামৃত নামটাও বড়, এই দুইটা কিন্তু বেশি আসে, আমি মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। আরেকটা বিষয়, তোমরা জানো কলিকাতা হারবাল, কেউ যখন কবিরাজের কাছে যাও, তখন কবিরাজ তোমাকে বলবে আপনি বেশি করে অমৃত খান বা মধু খান, এতেও তুমি বুঝতে পারবা। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আসো, আদি কবি কে? তাহলে আদি কবি কিন্তু বৃন্দাবন দাস, ইনি কিন্তু বাংলা ভাষায়। আর মুরারি গুপ্ত লিখেছেন চরিতম, লাস্টে দিয়া যখন ম থাকে বা অনুসার থাকে সেগুলো সংস্কৃত ভাষায়। তাহলে মুরারি গুপ্ত লিখেছেন কিন্তু সংস্কৃত ভাষায়। এখন তাহলে আদি কবি কে হবে? যদি অপশনে আদি কবি মুরারি গুপ্ত থাকে, তাহলে সে হবে এক নাম্বারে, কিন্তু বেশিরভাগ অপশনে মুরারি গুপ্ত থাকে না, সেক্ষেত্রে এক নাম্বার হবে বৃন্দাবন দাস। আমি আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে যদি অপশনে আদি কবি থাকে, তাহলে মুরারি গুপ্ত আদি কবি, তবে তিনি সংস্কৃত ভাষার কবি। আর বৃন্দাবন দাস বাংলা ভাষার কবি। উনিও চৈতন্যদেব বা জীবনী সাহিত্যের আদি কবি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার তাহলে আমি প্রশ্ন করি, দেখি উত্তর মিলে কিনা। তাহলে আমি ভাববো বিষয় ক্লিয়ার হয়েছে। দেখি, জীবনী সাহিত্যের আদি কবি কে? অপশনে মুরারি গুপ্ত আছে, আবার অপশনে বৃন্দাবন দাসও আছে, তাহলে কি হবে অ্যান্সার? একটা লেটার লিখলে হবে, সব লিখতে হবে না। তাহলে অ্যান্সার হবে মুরারি গুপ্ত। মুরারি গুপ্তের বইটি কোন ভাষায় রচিত, বাংলা না সংস্কৃত? মুরারি গুপ্তের বইটি সংস্কৃত ভাষায় রচিত, থ্যাংক ইউ। হয়ে গেছে। এবার আমি একটা বই বলবো, অপশন দিব দুইটা, বলতে হবে বইটির লেখকের নাম কি। একটা হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত, এই বইটার লেখকের নাম এক কৃষ্ণদাস কবিরাজ। আর দুই হচ্ছে বৃন্দাবন দাস। তাহলে এক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ, থ্যাংক ইউ, হয়ে গেছে। ওকে। আমাদের জীবনী সাহিত্য কিন্তু শেষ। এটার অপর নাম চরিত বা, ওকে। চূড়ামণি দাস লিখেছেন গৌরাঙ্গ বিজয়, এগুলো পড়ে ফেলতে হবে, এগুলো বেশি বিখ্যাত না, আমি বিখ্যাত গুলো দেখিয়ে দিলাম। বাকি যা আছে সব এখানে আছে। এই মুরারি গুপ্তের করচা নামেও পরিচিত। তাহলে করচা মানেই কি জীবনী। আর মুরারি গুপ্ত কার নাম? মুরারি গুপ্ত হচ্ছে লেখকের নাম, তাই এটাকে মুরারি গুপ্তের করচা বলা হয়। এটা কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। যেমন বলেছে গীতম গোবিন্দম ম থাকে সংস্কৃতের শেষে, অথবা অনুসার থাকে ছাত্র নং অর্ধ নং তপসং, অনুসার থাকে বা ম থাকে। ওকে, আমাদের জীবনী সাহিত্য শেষ। শ্রী চৈতন্যদেব বিবাহ করছে দুইটা, ডাক নাম নিমাই, আসল নাম বিশ্বম্বর। দুইটা বিবাহ করছে, ম্যাটার না। ম্যাটার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের মতো মহাপুরুষ আর কেউ জন্মায় নাই। তাহলে তুমি চিন্তা করো, এই শ্রী চৈতন্যদেব যদি আজকে না থাকতো, তাহলে তোমরা যদি বৈষ্ণব বা শূদ্র হইতা, লেখাপড়ার অধিকার ছিল না, ভালো জায়গায় যাওয়ার অধিকার ছিল না, এমনকি কুত্তার চাইতেও খারাপ আচরণ ব্রাহ্মণরা করতো। কেউ আমার কথা ধর্মীয় ভাবে নিবে না আশা করি। এবার আসো মুর্শিয়া সাহিত্য। তাহলে মুর্শিয়া সাহিত্য সম্পর্কে আমরা কি কি জানি, সেই বিষয়গুলো আমরা একটু আগে আলাদা একটা স্লাইডে দেখি। স্লাইডে দেখার পর আমরা এই স্লাইডে আবার ব্যাক করব। আচ্ছা, প্রথমত আমাদের আসে মুর্শিয়া আসলে কোন ভাষার শব্দ। তাহলে অ্যান্সার হবে মুর্শিয়া শব্দটি হচ্ছে কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। মুর্শিয়া শব্দের অর্থ কি? মুর্শিয়া শব্দের অর্থ হচ্ছে শোক। শোক কেন? কারবালার ঘটনা। মোটামুটি আমরা সবাই যদি এখানে একটা ম্যাপ থেকে দেখি, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই জায়গায় হচ্ছে তোমরা জানো যে সৌদি আরব, এই সৌদি আরবটা হচ্ছে এই জায়গায়। এখানে হচ্ছে তোমার ইরাক, আর এখানে হচ্ছে কি ইরান। আচ্ছা, এই রাষ্ট্রগুলো আমরা দেখলাম। তাহলে আমি একটু সংক্ষেপে লিখে দিই। এটা হচ্ছে ইরান, এটা হচ্ছে তোমার সৌদি, আর এটা হচ্ছে কি ইরাক। এখন এই জায়গায় একটা ঝামেলা আছে, কি ঝামেলা? ও, এখানে আরেকটা রাষ্ট্র আমাদের নেওয়া উচিত, সেটা হচ্ছে সিরিয়া। সিরিয়া রাষ্ট্রটাও আমরা নিয়ে নিলাম, তাহলে মুর্শিয়া সাহিত্য বুঝতে আমাদের কি হবে? সুবিধা হবে। এই জায়গা দিয়ে একটা নদী ঢুকেছে, এটা হচ্ছে তোমার ইউফ্রেটিস নদী, আর হচ্ছে কি টাইগ্রিস নদী। এই দুই নদী নিয়ে, ইউফ্রেটিস আর টাইগ্রিস নদী নিয়ে ঝামেলা ইরাক আর ইরানের মধ্যে, তোমরা জানো এখানে ঝামেলা আছে। এই ইউফ্রেটিস নদীকে আমরা কি নদী বলি? ফোরাত নদী বলি। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সিরিয়া। তাহলে এই যে ইরাক, ইউফ্রেটিস ফুরাত নদী, এই ফুরাত নদীর প্রান্তরেই হত্যা করা হয়েছে। কাকে হত্যা করা হয়েছে? ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে। বুঝতে পেরেছো? এই অঞ্চলটা হচ্ছে কারবালা। এখানেই কিন্তু ইমাম হোসেনকে জবাই করে হত্যা করেছে। কে হত্যা করেছে? এই যে সিরিয়ার যে দামেস্ক আছে, সিরিয়ার যে রাজা ছিল দামেস্ক, সেই রাজার নাম কি? ইজিদ। এই ইজিদ নিজে তো হত্যা করে নাই, ইজিদের একজন সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম কি? সীমার। সেই ইজিদের সেনাপতি সীমার হোসেনকে গলা কেটে হত্যা করেছে। সেই ঘটনা আমাদের জন্য অত্যন্ত শোকের। তাই মুর্শিয়া শব্দের অর্থ কি? শোক সাহিত্য। তাহলে তুমি দেখতে পেলা এই এলাকায় হচ্ছে কি আছে? এই এলাকায় আছে হচ্ছে মদিনা।
তাহলে ঝামেলায় কিন্তু অনেক। এই এলাকাটা হচ্ছে মদিনা। এই এলাকার শাসক ছিল হচ্ছে ইমাম হাসান হোসেন। ইমাম হাসান হোসেন ছিল হচ্ছে এই এলাকার শাসক। যদিও হোসেন শাসক ছিল না, হাসান। যাই হোক, এরা ছিল এই এলাকায়। আর সিরিয়ার এই এলাকায় ছিল হচ্ছে এজিদ। আর এই হত্যাকাণ্ড ঘটেছে গিয়া এই কারবালার প্রান্তরে। এই কেন এত দূর গিয়ে ঘটলো, এটা কি তোমাদের জানা আছে? ইয়েস, নো? ঘটনা তো দুইজন দুই এলাকায় ছিল, একজন সিরিয়া দামেস্কে ছিল, আর একজন ইয়াতে ছিল, সৌদিতে ছিল। নো? আচ্ছা, ঠিক আছে। এই পুরো অঞ্চলের শাসকই হওয়ার কথা ছিল একসময় হাসানের। কিন্তু তোমরা জানো বোধহয় এই চুক্তিটা ছিল হচ্ছে হাসানের বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইজিদের বাবা মুয়াবিয়া, এই দুজনের মধ্যে, যে মুয়াবিয়ার পর খলিফা হবে হাসান। তখন কিন্তু ইজিদ ছাড়ে নাই, এই পুরো অঞ্চলের খলিফা হওয়ার কথা। ইজিদ যখন ছাড়ে নাই, তখন এই ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এখানে কিভাবে আসলো সেটা হচ্ছে, এখানে একজন শাসনকর্তা ছিল, কুফার শাসনকর্তা। সেই কুফার শাসনকর্তা এই হোসেনকে, হাসান তো অলরেডি বিষ খেয়ে মারাই গেছে, হোসেনকে সহায়তার আশ্বাস দিয়ে সে ডেকে নিয়েছিল। এই অঞ্চলের কুফার শাসনকর্তা ডেকে নিয়েছিল হোসেনকে। কিন্তু কুফার শাসনকর্তা বিশ্বাসঘাতকতা করে, বেইমানি করে, ইজিদের পক্ষে যোগদান করে। যখন সে এজিদের পক্ষে যোগদান করে, এই লোকের বেইমানির কারণে ইজিদ সীমারকে পাঠিয়ে তাকে এখানে যুদ্ধ বাঁধিয়ে দেয় এবং এখানে তাকে হত্যা করে। এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা। এটাই মুরসিয়া সাহিত্য, এটাই সুখ সাহিত্য। এখন এই মুরসিয়া সাহিত্যের মধ্যে আমরা হাসান পাইলাম, আমরা হোসেনের ক্যারেক্টার পাইলাম। এরপর আমরা জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বিবাহ করেছিল, তার আরেকটা সন্তান আছে, সেই সন্তানের নাম কি হচ্ছে হানিফা। তাহলে মুরসিয়া সাহিত্যে আমরা হানিফার ক্যারেক্টার পাবো। মুরসিয়া সাহিত্যে আমরা পাবো এই ইজিদ যাকে ভালোবাসতো। ইজিদ ভালোবেসেছিল কাকে? জয়নাবকে। এই জয়নাব আবার বিয়ে করেছিল কাকে? জয়নাব আবার বিবাহ করেছিল এই হাসানকে। এই জন্য এই জয়নাবকে নিয়েই কি শুরু হয়েছে? নারী নিয়ে মারামারি, নারী নিয়ে ভাবনা। আর না আর নাই, নারী নিয়ে মারামারি শুরু হয়েছে এজিদের সাথে, হাসানের সাথে। তাহলে এই জয়নাবের কাহিনী, তাহলে মুর্শিয়া সাহিত্যে আমরা যে ক্যারেক্টার গুলা পাবো, হাসানের কাহিনী, হোসেনের কাহিনী, হানিফার কাহিনী, তারপর পাবো হচ্ছে আমরা এই জয়নাবের কাহিনী, এই সবগুলো হচ্ছে মুর্শিয়া সাহিত্য। তাহলে দেখো, একটা বিখ্যাত বই, বইটার নাম জয়নাবের চৌতিসা। এই জয়নাবের চৌতিসা যে মুর্শিয়া সাহিত্য, তুমি এটা কিভাবে বুঝবে? চৌতিসা বলতে বুঝি আমরা 34টা লেটার, ক থেকে হ পর্যন্ত 34টা বর্ণকে বলা হয় চৌতিসা সাহিত্য। তাহলে জয়নাব দেখে বুঝবা এটা মুর্শিয়া সাহিত্য। একটা গ্রন্থের নাম হচ্ছে মুক্তল হোসেন। মুক্তল শব্দের অর্থ কি? হত্যা করা। আর হোসেন মানে হচ্ছে হোসেনকে জবাই করা। তাহলে এটা একটা গ্রন্থ। এরপর তুমি পাইবা এই যে হানিফ। হানিফা কি করলো? হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঘোড়া চালিয়ে ইজিদকে ধাওয়া করলো। এখানে আমরা একটা বই পাই, সেই বইটার নাম হচ্ছে তোমার হানিফার লড়াই। তাহলে এটাও কিন্তু মুর্শিয়া সাহিত্য, আমরা বুঝলাম হানিফার লড়াই। আবার হাসান, ইমাম, ইমাম হোসেন, ইমাম হানিফা, এদেরকে আমরা বলি আবার ইমামগণের কেচ্ছা। এই যে একটা বই আছে ইমামগণের কেচ্ছা, এটাও কিন্তু মুর্শিয়া সাহিত্য। তাহলে আমরা বুঝলাম এই ক্যারেক্টার গুলা থাকলে সেটা মুর্শিয়া সাহিত্য হয়ে যাবে। এর মধ্যে আবার দেখি, এগুলো তো সাধারণত মুসলমানরা পছন্দ করতো, তাই এদের সব লেখক মুসলমানই ছিল। তবে ইমামগণের কেচ্ছার মধ্যে আমরা দেখতে পাই হিন্দু একজন লেখকও ছিল। মুর্শিয়া সাহিত্য হিন্দুরাও লিখেছে। সেই হিন্দু লেখকের নাম হচ্ছে রাধারমণ গোপ। এই রাধারমণ গোপের নামটাই সবচেয়ে বেশি আসে। তাহলে আমাদের মুর্শিয়া সাহিত্য বেশিরভাগ বোঝা শেষ। আমরা এখন একটু অন্য পেজে চলে যাই। দেখো, এর মধ্যে এটাটা আমাদের বলতেই হবে, এই জয়নাবের চৌতিসা যেটা সর্বপ্রথম, এটা যে লিখেছে সেই তো আদি কবি। তার নাম হচ্ছে কি? শেখ ফয়জুল্লাহ। এটা খুব পরীক্ষায় আসে। শেখ ফয়জুল্লাহ, কেন শেখ ফয়জুল্লাহ বেশি আসে এটা একটু দেখো। শেখ ফয়জুল্লাহকে আমরা পাইলাম তিনটা সাহিত্যের সাথে, আমরা এই ফয়জুল্লাহকে পাবো। এক নম্বরে, সে মুর্শিয়া সাহিত্যের আদি কবি। তাহলে শেখ ফয়জুল্লাহ পাইলাম এক, সে মুর্শিয়া সাহিত্যের 1 নাম্বার কবি। তাহলে আমি কি দিলাম এখানে? একটা এক দিয়ে দিলাম, 1 নাম্বার কবি। আবার সে হিন্দুদের সাহিত্য লিখেছে, শিবের কাহিনী লিখেছে, নাথ সাহিত্য। তাহলে সে নাথ সাহিত্যেরও 1 নাম্বার কবি। আবার সে বিষ্ণুর কথা লিখেছে, যেটাকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। সে কিন্তু বৈষ্ণব পদাবলী বিষ্ণুর কাহিনীও লিখেছে। তাহলে বৈষ্ণব পদাবলীর সে মুসলিম কবি। তাহলে দেখো কোন ধরনের প্রশ্ন আসে। মুর্শিয়া সাহিত্যের আদি কবি সেটাকে তোমার কি? শেখ ফয়জুল্লাহ। তাহলে আমরা পাইলাম মুসলিম সাহিত্য সে লিখেছে। এরপর আমরা তাকে পাইলাম কি? নাথ সাহিত্যে আমরা পাইলাম, বুঝতে পেরেছো, গোরক্ষ বিজয়, শেখ ফয়জুল্লাহ।
তাহলে নাথ সাহিত্য তার নাম আমরা পাবো। এরপর আমরা দেখবো আবার বৈষ্ণব পদাবলীর মুসলিম কবিকে, তখন অ্যান্সার হবে শেখ ফজলুল্লাহ। তাহলে শেখ ফজলুল্লাহ কয়টা নামের সাথে জড়িত? তিনটা নামের সাথে সে জড়িত আছে। আমরা পরের পেজে চলে যাই। তাহলে দেখো, 1 নম্বর কবিকে শেখ ফজলুল্লাহ। মুর্শিয়া সাহিত্যের কি কবি? আদি কবি। তার গ্রন্থের নাম জয়নাবের চৌতিশা। আমাদের হয়ে গেল। এরপর দেখো, ফকির গরিবুল্লাহ আমির হামজা। জঙ্গ নামাটা ইম্পর্টেন্ট। জঙ্গ শব্দের অর্থ যুদ্ধ, নামা শব্দের অর্থ কাহিনী। কোন যুদ্ধের কাহিনী? কারবালা যুদ্ধের কাহিনী। ওকে, গুড। মুক্তল হোসেন মানে হচ্ছে, মুক্তল শব্দের অর্থ কতল করা, হত্যা করা। হোসেনকে হত্যা করা, এটা পরীক্ষায় আসে। মোহাম্মদ খান হচ্ছে এটার লেখক, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো এই যে হানিফার লড়াইটা আসে। এই হানিফার লড়াই আমরা তো পড়তে পড়লাম, এই হানিফা তার সৎ ভাই ছিল এই আব্দুল আলিম। হানিফারটা মাঝে মাঝে আসে। কাসেম বধ মানে হচ্ছে কাসেমকে হত্যা, কিভাবে কাসেমকে হত্যা করা হয়েছে। ইমামগণের কেচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। ইমামগণের কেচ্ছা কে লিখেছেন? রাধা রমন গোপ। এখন আমি তোমাদের জিজ্ঞাসা করব, শেখ ফজলুল্লাহ কয়টি সাহিত্যের সাথে জড়িত বলো? তিনটি সাহিত্যের সাথে জড়িত। এর মধ্যে কয়টা সাহিত্যের আদি কবি শেখ ফজলুল্লাহ? কয়টি সাহিত্যের আদি কবি? দুটি সাহিত্যের, থ্যাংক ইউ। এর মধ্যে তার তিনটি সাহিত্যের মধ্যে দুইটাই হিন্দুদের সাহিত্য, ঠিক না? ওকে। তাহলে শেখ ফজলুল্লাহ আদি কবি, জয়নাবের চৌধুরী লিখেছেন। ফকির গরিবুল্লাহ লিখেছেন জঙ্গনামা। ফকির গরিবুল্লাহ আমরা পড়লাম। আবার এই জঙ্গনামা আসে, জঙ্গ শব্দ অর্থ যুদ্ধ, নামা শব্দ অর্থ কাহিনী। এই জন্য যে বিমান থেকে কি করা হয়, বোমা মারা হয়, সেটাকে বলা হয় জঙ্গি বিমান বা যুদ্ধ বিমান। আর যে মানুষগুলো অল টাইম যুদ্ধ চায়, শান্তি চায় না, তাদেরকে আমরা কি বলি? জঙ্গি বলি। ঠিক আছে। নাথ সাহিত্য, একটু আগে দেখো আমরা দেখলাম শেখ ফজলুল্লাহ নাথ সাহিত্যের কি কবি? আদি কবি। এই যে দেখো, শেখ ফজলুল্লাহ নাথ সাহিত্যের আদি কবি। এবার নাথ সাহিত্য নিয়ে আমার দুইটা কথা আছে। তাহলে আমরা এখন যে কথাটা বলবো, সেই কথা হচ্ছে, নাথ শব্দের অর্থ হচ্ছে প্রভু। আগে আমরা বললাম নাথ অর্থ কি? প্রভু, ঠিক না? আর সেই প্রভু কে? সেই প্রভু হচ্ছে শিব। দেখো, যদি তুমি ভগবান বিষ্ণুর কথা বলো, তাহলে সেটাকে আমরা বলি বৈষ্ণব কথা বলি। যদি তুমি যারা শিবের ভক্ত, তাদেরকে আমরা বলি শৈব, শৈব ধর্মের লোক। আবার যারা বিষ্ণুর ভক্ত, তারা হচ্ছে বৈষ্ণব ধর্ম, তাদের যে ধর্মটা, সেই ধর্মটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। যারা শিবের ভক্ত, তারা হচ্ছে শৈব ধর্ম। তাহলে আমরা যে একটু আগে বললাম, যারা শিবের ধর্ম, তারা আবার নাথ ধর্মের অনুসারী। তাহলে এখানে ধর্ম তো শিবকে নিয়ে কয়টি ধর্ম আছে? দুইটি। একটি বৈষ্ণব ধর্ম, একটা শৈব ধর্ম, আর একটা হচ্ছে কি ধর্ম? নাথ ধর্ম। এবার তোমরা কি এই দুইটার পার্থক্য বুঝো? এরাও কিন্তু শিবেরই উপাসনা করে, এরাও কিন্তু শিবেরই উপাসনা করে। তাহলে নিশ্চয়ই এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি জানা আছে? ইয়েস, নো, ভেরি গুড। গুড, থ্যাংক ইউ আসিফ। ধন্যবাদ তোমাদের। একজনের কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। খেয়াল করে দেখো, এটা কিন্তু শুধু হিন্দুরা যারা শিবের পূজা করে। আর এখানে আইসা মিশ্রণ ঘটেছে। এটা হিন্দু প্লাস হচ্ছে বৌদ্ধ, এই দুই ধর্মের মিশ্রণ ঘটেছে। সনাতন বা হিন্দু, হিন্দু বললেই সহজ হয়। আর হচ্ছে বৌদ্ধ, এই দুই ধর্মের মিশ্রণের কিছু লোক, এখানে কিছু লোক, এখানে কিছু লোক। এই লোকগুলা কি করলো? কার পূজা শুরু করলো? এরা মিলে একত্র হয়ে এরা কেন যেন মনে করলো শিবেই বস, শিবের পূজা শুরু করলো। এদেরকে আমরা বলি হচ্ছে কি সাহিত্য? নাথ ধর্মের অনুসারী। আর এরা সবাই যে সাহিত্যগুলা লিখেছে, সেগুলো হচ্ছে নাথ সাহিত্য। তাহলে নাথ সাহিত্যে কার মাহাত্ম্য বর্ণনা থাকবে? নিশ্চয়ই নাথ সাহিত্যে কার মাহাত্ম্য থাকবে? শিবের মাহাত্ম্য থাকবে, ঠিক না? আচ্ছা, এখন দেখি, শিবের তো অনেক শিষ্য, লক্ষ লক্ষ শিষ্য। এর মধ্যে শিবের একটা অনেক ভালো শিষ্য ছিল, তার নাম হচ্ছে কি? মীননাথ। শিবের এই মীননাথেরও একটা শিষ্য ছিল, তার নাম হচ্ছে কি? গোরক্ষনাথ। তাহলে দেখো, এদের নামের সাথে নাথ আছে বা প্রভু আছে। এই গোরক্ষনাথকে নিয়ে যে কাহিনী আছে, সেই কাহিনীর নাম গোরক্ষ বিজয়। মীননাথকে নিয়ে যে কাহিনী আছে, সেই কাহিনীর নাম হচ্ছে মিনচেতন, মিনচেতন। তাহলে মীননাথ, মিন শব্দের অর্থ মাছ। তা মাছের অপর নাম কি বলতো? মৎস্য। তার অপর নাম কিন্তু মৎস্যেন্দ্রনাথ। তাহলে একে নিয়ে যে বইটা, সেই বইটার নাম মিনচেতন। আর গোরক্ষনাথকে নিয়ে যে বইটা, সেই বইটার নাম গোরক্ষ বিজয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার বই, ঠিক আছে? তাহলে এই গোরক্ষ বিজয়ে কি আছে? গোরক্ষ কি বিজয় লাভ করলো? অথবা এই মিনচেতনে কি আছে? মীননাথ কিভাবে তার চেতনা ফিরে পাইলো? মীননাথ কি তাহলে অচেতন ছিল? তাহলে অ্যান্সার হবে ইয়েস, কারেক্ট। মীননাথ এক সময় অচেতন ছিল, পরে সচেতন হয়েছে। কিভাবে? একবার শিব চাইলো
সে তার ভক্ত মিননাথকে পরীক্ষা করবে। তো পরীক্ষার উত্তম পরীক্ষা হচ্ছে নারী দিয়ে পরীক্ষা। কারণ অনেক বড় বড় রথী মহারথী এই নারীর কাছে আইসা কি খায়, ধরা খায়, ঠিক না? এই সেই জন্য নারী দিয়ে পরীক্ষা করবে। তখন সে ধ্যানে ছিল, তার কাছে নারী পাঠাইলো, তার ধ্যান ভাঙে না। এরপর ওই নারী ডান্স করা শুরু করলো, তার ধ্যান ভাঙা শুরু হইলো। নারী জন্মদিনে ড্রেস পরে ডান্স করা শুরু করলো, তার ধ্যান আরো কি ভেঙে গেল গা। এই যে সে ধ্যান ভেঙে গেল, নারীর পেছনে দৌড়ায় চলে গেল। এই যে বস তার চেতনা হারাইলো। এবার বস তার চেতনা কিন্তু ফেরত পেয়েছে, মীননাথ তার চেতন ফেরত পেয়েছেন। কার মাধ্যমে ফেরত পেয়েছেন? এই মীননাথের শিষ্য গোরক্ষনাথের মাধ্যমে। গোরক্ষনাথ পুরো বিষয়টা নোটিস করলেন যে তার যে গুরু আছে সেই গুরুর অবস্থা খুব খারাপ। তখন এই গুরু কি করলেন, আরেকটা সুদর্শন নারী সাজলেন। নারী সেজে তার এই বসকে এই আসল পথে ফিরাইতে 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 শিবের কাছে নিয়ে আসলেন। তাহলে দেখো, যেহেতু গোরক্ষনাথ মীননাথের চেতনা ফিরিয়ে আনতে পেরেছে, তাই তার কি ঘটেছে, গোরক্ষের বিজয় ঘটেছে। তাই প্রথম গ্রন্থটার নাম গোরক্ষ বিজয়। আর মীননাথ তার চেতনা ফিরে পেয়েছে, তাই এটার নাম হয়েছে মীনচেতন। আবার পরীক্ষায় আসে শিবের শিষ্যকে মীননাথ, মীননাথের শিষ্যকে গোরক্ষনাথ। আর মীননাথের অপর নাম কি, মৎস্যেন্দ্রনাথ। গোরক্ষনাথের কাহিনীটা কে লিখেছেন, যেহেতু এটা 1 নাম্বার কাহিনী, এটা লিখেছেন কে, শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। আর এটা হচ্ছে আরেকটা বই, এটা লিখেছেন হচ্ছে শ্যাম দাস। এটা লিখেছেন শ্যাম দাস। আমি এটাকে সংক্ষেপে পড়তাম মিশা সওদাগর। মিশা পড়লে আমার সুবিধা হতো, মীননাথ শ্যাম দাস। মীননাথ শ্যামদাস মিশা সওদাগর। আর এখানে গোরক্ষ বিজয় সমস্যা নাই, ডাইরেক্ট ফয়জুল্লাহ। তাহলে আমরা বিখ্যাত বিখ্যাত বইগুলা কিন্তু আমরা পড়ে ফেললাম। আমার পরিচয়, আচ্ছা আমার পরিচয় হচ্ছে ভাইয়া, আমি দেলোয়ার দুলাল, আমি 35তম বিসিএস ক্যাডার। 35তম বিসিএস ক্যাডার, শুরুতে এটা দিয়েছিলাম, শিক্ষা ক্যাডারে আছি আমি। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। গ্রামের বাড়ি শরীয়তপুর। থ্যাংক ইউ আসিফ। তাহলে এই পুরো নাথ সাহিত্য আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে দেখো, এই যে নাথ ধর্মটা আমরা দেখলাম, নাথ ধর্ম দুইটা ধর্মের মিশ্রণে ঘটেছে সেটা আমরা জানি। এরা সবাই কার পূজা করে, শিবের পূজা করে, সেটাও আমরা পড়ে ফেললাম। নাথ সাহিত্যের সবচেয়ে প্রথম যে বইটা, সেই বইটার নাম গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয় বইটার রচয়িতা কে, শেখ ফজিল্লাহ। সে মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেছেন, সেটা জানো। নাথ ধর্ম দুটি ধর্মের মিশ্রণে করেছে, সেটাও জানো। নাথ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন কে, মীননাথ। মীননাথের অপর নাম কি বলতো, মৎস্যেন্দ্রনাথ। আর গোরক্ষনাথ কে ছিলেন, তিনি ছিলেন মীননাথের শিষ্য, সেটাও আমরা পড়ে ফেললাম। ঠিক আছে। তাহলে এই গোরক্ষ বিজয় বইটা আমরা পড়লাম, মীনচেতন বইটা পড়লাম। এটা হচ্ছে গোপীচন্দ্রের সন্ন্যাসের অংশ। আরেকটা আমরা আছে, সেটা হচ্ছে লোকসাহিত্যের সাথে নাচ সাহিত্যের একটা মিল আছে। লোকসাহিত্যে তুমি যদি মানিক রাজার গান পড়ো, উত্তরবঙ্গে এই গানগুলো আছে লোকসাহিত্যে। এই মানিক রাজার গানের মধ্যে কার বন্দনা আছে? বন্দনা আছে হচ্ছে শিবের বন্দনা। শিবের বন্দনা থাকলে সেটা নাচ সাহিত্য হয়ে যেতে পারে। আবার ধরো গোবিন্দচন্দ্রের যে গানগুলো আছে, সেই গানগুলোতে শিবের বন্দনা, তাহলে এটিও কিন্তু নাচ সাহিত্যের একটা অংশ। ময়নামতি, কুমিল্লার যে রানী ছিল ময়নামতি, তার নামে কিছু গান আছে, সেই গানগুলোর মধ্যে শিবের বন্দনা। তাহলে এগুলা একদিকে লোকসাহিত্য, এটা কিন্তু দুটাই। এটা যখন লোকসাহিত্য পড়বা, তুমি লোকসাহিত্য এটা পড়বা, আবার যেহেতু এগুলা শিবের বন্দনা আছে, তাই এগুলা আবার কি হয়ে যাবে, এই নাচ সাহিত্যের অংশ হয়ে যাবে। এই গোবিন্দ চন্দ্র কিন্তু একসময় কি সন্ন্যাস জীবন গ্রহণ করেছিল। কেন সন্ন্যাস জীবন? সে স্বপ্নেই দেখেছিল, সে হচ্ছিল না, জন্ম হচ্ছিল না। স্বপ্নে দেখেছিল যদি তাকে 18 বছর বয়সের সময় যদি তাকে কি করা হয়, দেবতার জন্য উৎসর্গ করা হয়, তাহলে একটা সন্তান জন্ম হবে। তখন কিন্তু এই 18 বছর বয়সের উম, উম, তার বাবা মা কিন্তু সেই দেবতার শর্তে রাজি হয়েছিল। গোপীচন্দ্রের জন্ম হয়েছিল। পরে যখন 18 বছর বয়স হয়, তখন টান টান উত্তেজনা দেখা দেয়। বাবা মা ভুলে গিয়েছিল যে তাকে উৎসর্গ করতে হবে। বাবা মা ভুলে গিয়ে তাকে তোমার বিবাহ দেওয়ার আয়োজন করেছিল। এই গোবিন্দচন্দ্র, এটা গোপীচন্দ্র, এটা নয় গোবিন্দচন্দ্রের গান না, গোপীচন্দ্র এই জায়গাটা হবে আর কি। এই 18 বছর বয়স, পরে বিবাহ দেওয়ার আয়োজন করছিল, পরে সেই স্বপ্নটা আবার দেখলো। এরপর বাবা মা তাকে কিন্তু উৎসর্গ করে দিল, এবং গোপীচন্দ্র সব ছেড়ে দিয়ে সন্ন্যাস হয়ে গিয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই গোপীচন্দ্র কে? এই গোপীচন্দ্র হচ্ছে এই যে রানী ময়নামতি আছে, এই ময়নামতির সন্তান। তাহলে আমরা আশা করি এই নাথ ধর্ম, নাথ সাহিত্য সম্পর্কে টুকটাক সবই আমরা পড়তে পারলাম। এবার দেখি তোমাদের নাচ সাহিত্যের সব মনে আছে কিনা। যদি অ্যান্সার 100% কারেক্ট হয়, তাহলে ধরে নিব আমার কথা সব মনে আছে। আচ্ছা, গোরক্ষ বিজয় কয় নাম্বার বই? 1 নাম্বার বই, সেটা শেখ ফয়জুল্লাহ। গোরক্ষ কি করছে, তার বস আছে, তার বস হচ্ছে মীননাথ। মীননাথের চেতন ফিরিয়ে এনেছে। মিশা সওদাগর, শ্যামদাস সেন, শেষ হয়ে গেছে গা। ঠিক না? গোরক্ষ বিজয় শেখ ফয়জুল্লাহ 1 নাম্বার কবি। ওকে।
আদি কবি। গোপীচন্দ্র সন্ন্যাস জীবন লাভ করেছে, সে ময়নামতীর সন্তান ছিল। এটা লিখেছেন শুকুর মাহমুদ, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, এটা পড়তে হবে। আচ্ছা, মানিকচন্দ্রের গানগুলো এগুলো কোন অঞ্চলে? এগুলা লোক সাহিত্য হিসেবে, আবার সবগুলা গান লোক সাহিত্য হিসেবেও কি বিখ্যাত। তাহলে এই গানগুলাকে আমরা দুই ক্যাটাগরিতে পড়বো, নাচ সাহিত্য হিসাবেও পড়বো, লোক সাহিত্য হিসাবেও পড়বো। তবে একটা কথা থেকে যায় যে ভাইয়া, লোকসাহিত্যটা আমরা কিছু খুঁজে পেয়েছি চট্টগ্রাম মানে পূর্বাঞ্চলে, সেগুলোকে আমরা বলি পূর্ববঙ্গ গীতিকা। কিছু খুঁজে পেয়েছি ভাইয়া আমরা ময়মনসিংহে, সেটাকে আমরা নাম দিয়েছি ময়মনসিংহ গীতিকা। কিছু আমরা খুঁজে পেয়েছি উত্তরবঙ্গে বা রংপুরে, সেটার নাম দিয়েছি উত্তরবঙ্গ গীতিকা। তাহলে ভাইয়া, এই যে মানিক রাজার গান, গোবিন্দচন্দ্রের চন্দ্রগীত, ময়নামতির গান, এগুলা বলতো কোন গীতিকার মধ্যে পড়বে? আমি দিলাম এক, দুই, তিন, বলো এগুলা কোন গীতিকার মধ্যে পড়বে? গুড, এই তো সবাই জানে। এগুলা সব পড়বে কয় নাম্বারটার মধ্যে? এক নাম্বারটার মধ্যে। থ্যাংক ইউ। এই সবগুলা পড়বে এই এক নাম্বারের মধ্যে হবে এই সবগুলোর অ্যান্সার। তাহলে আমরা দুই জায়গায় পাইলাম নাচ সাহিত্যকে। ওকে, এখন আমাদের ঢুকতে হবে অনুবাদ সাহিত্য। এর আগে আমি তোমাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছেড়ে দেই। গুরু কে? গুরু হচ্ছে মৎস্যেন্দ্রনাথ, গুরু হচ্ছে গোপীচন্দ্র, আর গুরু হচ্ছে মৎস্যেন্দ্রনাথ, গোপীচন্দ্র, আর একটা হচ্ছে গোরক্ষনাথ। বলো গুরুকে? এক নম্বর, ঠিক আছে, মৎস্যেন্দ্রনাথ। মৎস্যেন্দ্রনাথের অপর নাম হচ্ছে মীননাথ। মীন শব্দের অর্থ হচ্ছে মাছ। এম লিখলেই হবে, শুধু একটা লেটার লিখবা তাহলে হয়ে যাবে। এবার আমরা চলে যাব অনুবাদ সাহিত্য, ঠিক না? অনুবাদ সাহিত্য বলতে গেলে আমাদের একটা ম্যাপ লাগে। অনুবাদ সাহিত্যের মধ্যে বিশেষ করতে অনুবাদ সাহিত্যকে আমরা দুইটা ক্যাটাগরি করে ফেলি আগে, ঠিক না? এই অনুবাদ সাহিত্যকে আমরা দুইটা ক্যাটাগরি করব। একটা হচ্ছে শুধুই অনুবাদ। অনুবাদ সাহিত্যের একটা ক্যাটাগরি আছে শুধুই অনুবাদ। আরেকটা সাহিত্যের মধ্যে থাকে আছে তোমার রোমান্টিক প্রেম, এটাকে আমরা ধর্মীয় অনুবাদও বলতে পারি। আরেকটার মধ্যে থাকে রোমান্টিক প্রেমের কাহিনী। প্রণয় শব্দের অর্থ হচ্ছে প্রেম, আর উপাখ্যান শব্দের অর্থ হচ্ছে কাহিনী। তাহলে রোমান্টিক, প্রণয়, উপাখ্যান দুইটা কাহিনী আমরা দেখতে পাই। এই ধর্মীয় অনুবাদগুলোর মধ্যে প্রাধান্য দেখা যায় হিন্দু ধর্মের প্রাধান্য। হিন্দু ধর্মের প্রাধান্য কিভাবে? দেখো এখানে সবার আগে এক নম্বরে অনুবাদ হয়েছে কি রামায়ণ, তাহলে এটা আমরা দেখতে পেলাম। এরপর আমরা রামায়ণের পর অনুবাদ হিসেবে আমরা দেখতে পাই মহাভারত অনুবাদ করা হয়েছে, তাহলে এখানে হিন্দু ধর্মের প্রাধান্য। তিন নম্বরে আমরা দেখতে পাই ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণকে অনুবাদ করা হয়েছে। তবে যে ভাগবত পুরাণ বইটাকে তোমরা দেখতে পাও, এটা অনুবাদ করার সময় নাম চেঞ্জ হয়ে গেছে। অনুবাদ করে এটার বাংলা নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণ বিজয়। ঠিক আছে, রামায়ণের বাংলা নামও রামায়ণ, মহাভারতের বাংলা নামও মহাভারত, কিন্তু ভাগবত পুরাণের বাংলা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। ঠিক আছে, এটা কিন্তু নাম চেঞ্জ হয়েছে। তাহলে এগুলোর মধ্যে আমরা ধর্মীয় অনুবাদ একটু বেশি দেখতে পাই। আর রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোর মধ্যে আমরা একটু প্রেমের কাহিনী বেশি দেখতে পাই। রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোর মধ্যে আমরা কি দেখতে পাই বলতো? এই বিখ্যাত, আগে এক নাম্বারটা দেই। এক নাম্বারে আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যানগুলোর মধ্যে যে ইউসুফের কাহিনী আর জুলেখার কাহিনী দেখতে পাই। এরপর আমরা এখানে আমরা লাইলি মজনু এর কাহিনী দেখতে পাই। কারণ সিঁড়ি ফরহাদ কি আছে? আসলে সিঁড়ি ফরহাদ নামে কিছু নাই, বুঝতে পারছো? তারপরে এই রোমান্টিক প্রণয় উপাখ্যানের মধ্যে আমরা আবার আলাওলের সেই বিখ্যাত কি দেখতে পাই? পদ্মাবতী দেখতে পাই, ঠিক না? এরপর আলাওলের আমরা এখানে দেখতে পাই ছয়ফুলমূলক বদিউজ্জামাল, সেটাও কিন্তু এখানে আছে ছয়ফুলমূলক বদিউজ্জামাল। ছয়ফুলমূলক সংক্ষেপে আমি বদি পর্যন্ত লিখলাম। এগুলা সব অনুবাদ সাহিত্য এখানে। এর মধ্যে দেখো, এই যে ইউসুফ জুলেখা রোমান্টিক, লাইলি মজনু রোমান্টিক, পদ্মাবতী রোমান্টিক, ছয়ফুলমূলক রোমান্টিক, প্রেমের কাহিনী আছে। তবে আরেকটা জিনিস, এই রোমান্স থাকলেও এগুলোর মধ্যে আবার মুসলিমদের সুফি তত্ত্বের প্রভাব আছে। তাই যদি বলা হয় নিচের কোন সাহিত্যে সুফি তত্ত্বের প্রভাব আছে, তাহলে অ্যান্সার হবে রোমান্টিক প্রণয় উপাখ্যানে। এবার আমরা দেখো ইউসুফ জুলেখা, এটা কার? শাহ মোহাম্মদ সগীর, বাড়ি কই? চট্টগ্রামে। আমাদের দেশে ইসলামের সূচনা চট্টগ্রাম থেকে, ইসলামী সাহিত্যিকদের সূচনা কিন্তু চট্টগ্রাম থেকে, শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু দৌলত উজির বাহারাম খান, এটার লেখক, এর বাড়িও কিন্তু চট্টগ্রাম। পদ্মাবতীর বাড়ি কোথায়? পদ্মাবতীর লেখক হচ্ছে আলাওল, এর বাড়িও চট্টগ্রাম। সয়ফুলমূলক বদিউজ্জামানের লেখক কে? আলাওল, এর বাড়িও চট্টগ্রাম। আমরা পড়বো যে মর্দন,
এর বাড়িও চট্টগ্রাম। তাহলে আমাদের সব রচনা মুসলমান সাহিত্যিকদের বেশিরভাগই চট্টগ্রাম থেকে। চট্টগ্রামে মুসলমানদের প্রায় 50 জন সাহিত্যিক ছিল চট্টগ্রাম অঞ্চলে। তাহলে আমাদের মুসলমানদের অবদানটা কোথায়? অনুবাদ সাহিত্যে। স্পেসিফিক অবদানটা রোমান্টিক প্রণয় উপাখ্যানে সবচেয়ে বেশি। রোমান্টিক প্রণয় উপাখ্যানে কি তত্ত্বের প্রভাব? সুফি তত্ত্বের প্রভাব। আশা করি বিষয়টা ক্লিয়ার হইলো, ঠিক না? তাহলে ইউসুফ জুলেখায় সুফি তত্ত্বের প্রভাব আছে, সুফি তত্ত্বের প্রভাব, লাইলি মজনুদের সুফি তত্ত্বের প্রভাব, এই সবগুলাতে সুফি তত্ত্বের প্রভাব আছে, ঠিক না? আর আমাদের দেশের ইসলামের সূচনা চট্টগ্রাম থেকে, এবং আমাদের দেশের মুসলিম সাহিত্যিকদের সূচনা কোথায়? চট্টগ্রাম থেকে। তাহলে আমরা যত সাহিত্যিক পড়বো, মুসলমানদের সূচনা বেশিরভাগ হচ্ছে এই চট্টগ্রাম থেকে। এটাকে আমি ফোকাস করে দিলাম যাতে বিষয়টা মাথায় থাকে। এই হচ্ছে আমাদের অনুবাদ সাহিত্যের বেশিরভাগ। সুফি তত্ত্ব কি? আচ্ছা, যখন আমি লাইলি মজনু বর্ণনা করবো তখন সুফি তত্ত্বটা বুঝাই দিবা, হ্যাঁ? তাহলে দেখো, এই অনুবাদ গুলাকে আমরা দুইভাবে দেখলাম। একটা হচ্ছে শুধু ধর্মীয় অনুবাদ, আর একটা হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। এর মধ্যে আমরা অনুবাদ সাহিত্য সম্পর্কে আরো আলোচনা করতে চাই। মহাভারতে ঢোকার আগে বেসিক আলোচনা আমরা দেখতে পাই। আমরা যে এই অনুবাদ সাহিত্যগুলা দেখলাম, এই অনুবাদ সাহিত্যগুলাকে তিনটা ক্যাটাগরিতে আবার ভাগ করা হয়। দেখো, কিছু অনুবাদ হয়েছে সংস্কৃত থেকে, কিছু অনুবাদ হয়েছে আবার হিন্দি ভাষা থেকে। তবে এগুলো কিন্তু একটু রোমান্টিক, ভালোবাসা দেখলে মনে করো এটা রোমান্টিক। আবার কিছু অনুবাদ হয়েছে তোমার আরবি ফার্সি ভাষা থেকে। তো এগুলোর মধ্যেও কিন্তু একটু ভালোবাসা বেশি, ভালোবাসাই বেশি, ভালোবাসা ছাড়াও আছে। কম ভালোবাসা এটাও আছে, তবে ভালোবাসার জয় জয়কার এই দুইটাই। এই দুইটার মধ্যে ভালোবাসা নাই। এই দুইটার মধ্যে আমি ঈশ্বরবাচক ধ্বনি দিয়ে দিলাম, ওম ধ্বনি। এখানে একটু হিন্দু ধর্মের প্রাধান্য বেশি। সংস্কৃত থেকে কোনটা এসেছে? ওই যে একটু আগে আমরা পড়ে ফেলেছি, রামায়ণা থেকে রামায়ণ এসেছে। তারপর মহাভারত, এটাও কিন্তু সংস্কৃত ভাষার অনুবাদ। সংস্কৃত থেকে থেকে কথাটা দেই, হ্যাঁ, হিন্দি থেকে, এই সবগুলোই কি থেকে। আর এখানে 3 নাম্বার ভাগবত পুরাণ। ভাগবত পুরাণের বাংলা নাম কি বলতো? ভাগবত পুরাণের বাংলা নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। হিন্দি থেকে কোনটা কিভাবে বুঝবা? হিন্দির সবগুলোর বৈশিষ্ট্য হচ্ছে টি থাকে, ত হয়ে যাবে, এই দুইটা থাকলে হিন্দি। যেমন ধরো, হিন্দিতে ছিল মধু মালত, মধু মালত। And মধু মালতটা বাংলায় আইসা এটার নাম হয়ে গেছে মধু মালতী। এরপর ছিল, হিন্দিতে ছিল পদু মাহাবত। এই পদু মাহাবতটা তোমার বাংলায় এসে তি হয়ে গেল পদ্মাবতী। হিন্দিতে ছিল ময়না সৎ, এই সৎটা হয়ে গেল কি সতী। আর ময়না হয়ে গেল ময়না, সতী ময়না। এর সাথে আরো একটু বাড়ালো, কি বাড়ালো? লোর চন্দ্রানী। তাহলে সতী ময়না, লোর চন্দ্রানী। এই যে লাস্টে দিয়ে যেগুলো ত দেখতে পাও, এগুলো সব এসেছে হিন্দি থেকে। আর বাকি যা আছে তা সবচেয়ে বেশি এসেছে আরবি ফার্সি থেকে। আরবি ফার্সির একটা মজা আছে, ওয়া কথাটা থাকে, ওয়া। যেমন ধরো, ইউসুফ ওয়া জুলেখা। ইউসুফ ওয়া জুলেখা, এটা বাংলায় এসে নাম হয়ে গেল ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ ফকিরের। এরপর আমরা দেখবো লাইলি ওয়া মাজনুন। এই ওয়াটা বাংলায় এসে নাম হয়ে গেল লাইলি, তারপর কি মজনু, ঠিক না? লাইলি মজনু। এরপর হচ্ছে তোমার আরবি ফার্সি থেকে আরবি একটা এসেছে। আরবি আরেকটা এসেছে, সেটা হচ্ছে সয়ফুল মুলক বদিউজ্জামান। সয়ফুল মুলক বদিউজ্জামানের মূল কাহিনী তোমরা অবাক হইবা। সয়ফুল মুলক বদিউজ্জামানের মূল কাহিনী হচ্ছে আলিফ লাইলার কাহিনী। সয়ফুল মুলক বদিউজ্জামান এটা হচ্ছে আলিফ লাইলা থেকে এসেছে। তাহলে ঠিক যে আরবি কাহিনী, আলিফ লাইলা ওয়া লাইলানি, হাজার রজনী ও এক রজনী। তাহলে এইগুলো হচ্ছে তোমার আরবি ভাষা থেকে এসেছে। তোহফাতুন নেসা, আলাউলের একটা বই আছে, বইটার সংক্ষেপে তোহফাতুন নেসা, ফার্সি ভাষায়। আর বাংলায় হয়েছে, সেটাকে নাম দিয়েছে কি? নাম দিয়েছে হচ্ছে তোহফা। তোহফা। তাহলে এইভাবে হচ্ছে আরবি ফার্সি থেকে কিছু এসেছে। আমি তোমাকে বলবো গ্রন্থের নাম, তুমি বলবা কোন ভাষা থেকে এসেছে। দেখি মনে আছে কিনা। বলো। বিখ্যাত কাহিনী সিনেমা পদ্মাবতী, পদ্মাবতীর কাহিনী কোথা থেকে এসেছে? হিন্দি, সাবাস। এবার বলো দেখি, সৈফুলমূলক বদিউজ্জামান, এটা এসেছে আলিফ লাইলা ওয়া লাইলানি থেকে। তাহলে এটা কোন ভাষা থেকে এসেছে? আরবি, হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হয়েছে। তোমাদের অ্যান্সার ঠিক আছে। তাহলে আরেকটা তো প্রশ্ন করতেই হয়। শ্রীকৃষ্ণ বিজয়, সেটা এসেছে ভাগবত পুরাণ থেকে। ভাগবত পুরাণ থেকে এসেছে শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে শ্রীকৃষ্ণ বিজয়টা কোন ভাষা থেকে এসেছে? সংস্কৃত, সংস্কৃত ভাষা। থ্যাংক ইউ।
সব হয়ে গেছে। হুম, সব হয়ে গেছে। তাহলে এখানে দেখো, মহাভারত সম্পর্কে আমরা একটু পড়বো। আমি একটু আগে অন্য একটা পেজে বলে দিলে আমার একটু সুবিধা হয়, দেখে দেখে পড়াইতে আমার আনইজি লাগে। তারপরও তাই দেখাটা রাখি, কেন দেখাটা রাখি হচ্ছে আমার হাতের লেখা ভালো না, তোমরা সাথে এটা ভালো কিছু পাইতে পারো। এই জন্য মূলত হচ্ছে দেখাটা রাখি। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এখনই দেখবো, সেটা হচ্ছে দেখো, যদি আমি সংস্কৃত কবির কথা বলি, এই সংস্কৃত কবিরা কিন্তু অনেক বছর আগে, ধরো আজ থেকে প্রায় 2500 বছর আগে। এরপর যদি বাংলা অনুবাদকদের কথা বলি, এরা হচ্ছে আজ থেকে মাত্র 500 বছর আগে বা 15 শতক 16 শতকের কাহিনী। যেমন ধরো মহাভারত, এই মহাভারতের আমাদের দুইটা লেখকের আসল লেখক, আসল লেখককে, আসল লেখক মহাভারত 1 নম্বরে দিব না, 1 নম্বরে রামায়ণে দিই। রামায়ণের আসল লেখক হচ্ছে বাল্মীকি, যেহেতু 1 নম্বরে ওইটা করা হয়েছে। রামায়ণের আসল লেখক বাল্মীকি। এখন বলো, এটা রসিকার হবে না দীর্ঘিকার হবে? তাহলে বাল্মীকি। কিন্তু এটার যে অনুবাদক আসবা, অনুবাদক হচ্ছে 500 বছর আগে, এবার 2500 বছর আগে। এর অনুবাদক কিন্তু কে? কৃত্তিবাস ওঝা। তাহলে আমাদের দুইটা নামই কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? এ হচ্ছে আসল লেখক, এর বয়স 2500 বছর। আর এ হচ্ছে বাংলা অনুবাদক, এর বয়স 500 বছর। রামায়ণ গেল। রামায়ণে আরেকজন লেখকের নাম আমরা পড়বো। এই লেখক হচ্ছে আবার নারী। এই নারীর বাড়ি চট্টগ্রামে। তোমরা সবাই তাকে চিনো। সেই নারীর নাম হচ্ছে কি চন্দ্রাবতী। তার বাপের নামও আসে দ্বিজবংশী দাসের মেয়ে চন্দ্রাবতী। এরপর 2 নম্বর যে বইটা আমরা পড়বো সেটা হচ্ছে মহাভারত। এই বইটা লিখেছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মানে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবও যাকে বলা হয়, বেদব্যাসও বলা হয়, তাকে দুই নামেই কি ডাকা হয়। এক হচ্ছে ব্যাসদেব, দুই হচ্ছে বেদব্যাস। এবার এর যে অনুবাদক আসো, এর যে 1 নম্বর অনুবাদক, আমি এখানে চেঞ্জ করে দিই কালার। এর 1 নম্বর অনুবাদকের নাম প্রচুর আসে। এর 1 নম্বর অনুবাদকের নাম হচ্ছে তোমার কবীন্দ্র পরমেশ্বর। হুম, গোবিন্দ, গোবিন্দ পরমেশ্বর। এর 1 নম্বর অনুবাদকের নাম হচ্ছে গোবিন্দ পরমেশ্বর, খুব পরীক্ষায় আসে, মনে রাখতে হবে। এর 2 নম্বর অনুবাদকের নামও পরীক্ষায় আসে। এর 2 নম্বর অনুবাদকের নাম হচ্ছে তোমার শ্রীকর নন্দী, শ্রীকর নন্দী। এর যে শ্রেষ্ঠ অনুবাদক সেটাও আসে, এখান থেকে পরীক্ষাটাই বেশি আসে। এই মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, এর নাম হচ্ছে কাশিরাম দাস। আমাদের দেশে যার কাহিনী পড়া হয়, যার বই পড়া হয়, সে হচ্ছে কাশিরাম দাসের বইটাই পড়া হয় আমাদের দেশে। এই গেল অনুবাদক। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাবো ভাগবত পুরাণ। মূল বইটার নাম হচ্ছে ভাগবত পুরাণ। সেই ভাগবত পুরাণটা যখন এখানে আসলো, তখন সে তার নামটাকে কি করে ফেললো? চেঞ্জ করে ফেললো। এখানে এসে ভাগবত পুরাণের নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ বিজয়। আচ্ছা, শ্রীকৃষ্ণ বিজয় এই জায়গায় লেখার দরকার নাই, এখানে যেহেতু লেখকদের নাম লিখছি, ঠিক না? তার এখানে শ্রীকৃষ্ণ বিজয় লিখবো না। এই ভাগবত পুরাণটা এখানে লিখি শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ বিজয়। আচ্ছা, ভাগবত পুরাণের আসল লেখক কে সেটা আমরা পরে যাব। এই শ্রীকৃষ্ণ বিজয়ের অনুবাদক কে আমরা সেটা আসি। এইটার অনুবাদকের নাম হচ্ছে মালাধর বসু। মালাধর বসু। তাকে আবার একটা উপাধি দেওয়া হয়েছে, সেই উপাধি হচ্ছে গুণরাজ খান। এখন তোমাদের আমি একটা জিনিস জানতে চাই, এখানে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট যদি বলা হয়? বেশি ইম্পর্টেন্ট সব কয়টাই। এটাও স্টার, এটাও স্টার, এটাও স্টার, এটাও স্টার, এটাও স্টার, সব স্টার, তাহলে সব গুরুত্বপূর্ণ। এখন তোমরা বলো, এগুলা অত বেশি আসে না, এগুলা বেশি আসে। বলো তো ভাগবত পুরাণের লেখকের নাম কি? ভাগবত পুরাণের লেখকের নাম কি? জানা আছে? ইয়েস, নো, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার সোহাগ। সোহাগ, আমি ফেসিনেটেড হয়েছি, আমি বিউইচড হয়েছি। সোহাগ এটার লেখক, আর এটার লেখক সেম পার্সন। তাহলে কি হবে বলতো? কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তাহলে এই ব্যক্তি দুইটা মহাকাব্য লিখেছেন, এক হচ্ছে ভাগবত পুরাণ, এক হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তুমি অবাক হইবা, এটা একটা বিশাল বড় মহাকাব্য। এটা আরেকটি, এটার মধ্যে আছে 84,000 শ্লোক। এটার মধ্যে আছে হচ্ছে তোমার 62,000 শ্লোক। এটার মধ্যে তুমি চিন্তা করো, শ্লোক মানে কি সাধারণত 4 লাইনের
ছোট ছোট কবিতাকে আমরা শ্লোক বলে থাকি। তাহলে এই বেটার সারা জীবন গেছে শুধুমাত্র এই দুইটা মহাকাব্য লিখতে লিখতে। তাহলে আমি আবার বলছি বিষয়টা কিভাবে আসে। বাল্মীকির আসল লেখক কে? রামায়ণের আসল লেখক কে? বাল্মীকি। রামায়ণের প্রথম অনুবাদক কে? কৃত্তিবাস ওঝা। মহিলা অনুবাদক কে? চন্দ্রাবতী। এখানে প্রশ্ন হচ্ছে কৃষ্ণ মহাভারতের লেখক কে? কৃষ্ণদ্বীপেন ব্যাসদেব। মহাভারতের 1 নম্বর অনুবাদক কে? গোবিন্দ পরমেশ্বর। মহাভারতের 2 নম্বর অনুবাদক কে? শ্রীকর নন্দী। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। এরপর আসে ভাগবত পুরাণের লেখক কে? কৃষ্ণদ্বীপেন ব্যাসদেব। শ্রীকৃষ্ণ বিজয়ের অনুবাদক কে? মালাধর বসু। মালাধর বসুর উপাধি কি? গুরুরাজ খান। সব আমাদের হয়ে গেল। এরপর কথা বাকি আছে। কি কথা বাকি আছে তুমি খেয়াল করে দেখো। এখানে এই বেটাকে কেউ একজন টাকা দিয়ে সহায়তা করছে। এরে যে সহায়তা করছে সে একজন সৈনিক সেনাপতি ছিল। সেই সেনাপতির নাম হচ্ছে পরাগল খা। এই জন্য এটাকে বলা হয় পরাগলি মহাভারত। আবার পরাগল খা এক সময় গেছে গা মইরা। তখন আবার এই মহাভারত অনুবাদ করা হয়েছে। কারণ মুসলমান আলাউদ্দিন হোসেন শাহ এই মহাভারতকে 2 বার অনুবাদ করিয়েছেন। আলাউদ্দিন হোসেন শাহ মহাভারত শুনতে ভালোবাসতেন, বিভিন্ন স্টাইলে শুনতে ভালোবাসতেন। তিনি আবার এটাকে অনুবাদ করালেন। তবে এবার পরাগল খা মরে গেছে গা, এবার দায়িত্ব নিল কে? পরাগল খার ছেলে। সেই পরাগল খার ছেলের নাম কি? ছুটি খা। ছুটি খা। আরেকটা ছেলে দেখলে নাম হইতো রুটি খা। যাই হোক, এই ছুটি খা কি করলো? আবার অনুবাদ করলো। তাই এটাকে বলা হয় পরাগলি মহাভারত। এটাকে বলা হয় কিন্তু ছুটিখানি মহাভারত। তো এরা ছিল কিন্তু সেনাপতি। কিন্তু সম্রাট কে ছিল? সম্রাট ছিল হচ্ছে আহু শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। তাই এটা পরীক্ষায় আসে। এই মুসলমানরা কেন মহাভারতকে অনুবাদ করাইতো? টাকা পয়সা দিয়ে। কারণ হচ্ছে এই মহাভারতের কাহিনী অনেক সুন্দর ছিল। এই সুন্দর হওয়ার কারণে এরা কি করতো? এটাকে অনুবাদ করাইতো। আচ্ছা, মহাভারত সম্ভবত 85,000 শ্লোক। হুম, 85,000 শ্লোক। তাহলে যাই হোক, এই যে দেখো কত শ্লোক, 85,000 শ্লোক, 62,000 শ্লোক, সারা জীবন কাটছে এটাই। তাহলে আমরা পরাগলি মহাভারত, পরাগল খা বাবা ছিলেন, সুরি খান ছেলে ছিলেন। পরাগলি মহাভারত 1 নম্বরটা গোবিন্দ পরমেশ্বর শ্রীকর নন্দী, 2 নম্বরটা সুটিখানি মহাভারত। এদের পৃষ্ঠপোষক কে? আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে আমরা মূল বিষয়টা বুঝতে পারলাম। এখানে কৃত্তিবাস ওঝার পৃষ্ঠপোষক আছে। কৃত্তিবাস ওঝাকে কে টাকা দিয়েছিল? একাধিক অপশন পাওয়া যায়। কিন্তু আমাদের আহমদ শরীফের একটা বই আছে, বাংলা বাঙালি বাঙালিত্ব। সেটা অনুসারে এখানে হবে জালালউদ্দিন যদু শাহ। এই জালালউদ্দিন যদু শাহই হচ্ছে তোমার এটার পৃষ্ঠপোষক, জালালউদ্দিন যদু শাহ। তাহলে দেখো, এটাও মুসলমান, এটাও মুসলমান, এখানেও মুসলমান, সবই কারা? মুসলমান। এটা হচ্ছে রুকনুদ্দিন বর্বরা শাহ। বর্বরা শাহ। আমার বর্বরা বলতে ভালোই লাগতো। এই যে বরবরাক, পুরা নাম হচ্ছে বরবরাক শাহ। বরবরাক শাহ। আমি বলতাম বর্বরা, রুকনুদ্দিন বর্বরাক শাহ। এও পৃষ্ঠপোষক ছিল। তাহলে কেন এরা পৃষ্ঠপোষক? কারণ এগুলা শুনতে তারা ভালোবাসতো। ঠিক আছে। আশা করি এই যে এই অনুবাদগুলা আমরা একটু জানতে পারলাম। হুম, গুড। তাহলে এই যে দেখো, মহাভারতের রচয়িতা কৃষ্ণদ্বীপেন ব্যাসদেব, এটা আমাদের শেষ। এর মধ্যে 85,000 কি আছে? শ্লোক আছে। 18টি খণ্ড আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। প্রথম অনুবাদক গোবিন্দ পরমেশ্বর। গোবিন্দ পরমেশ্বরকে টাকা পয়সা কে দিয়েছিল? পরাগল খা। তাই পরাগলি মহাভারত। পরে শ্রীকর নন্দী, ছুটি খান। এটা হচ্ছে ছুটিখানি মহাভারত। আর শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। ভাগবত পুরাণ আমরা পড়ে ফেলেছি। প্রথম অনুবাদ করেছেন মালাধর বসু। কি নামে অনুবাদ করেছেন? শ্রীকৃষ্ণ বিজয় নামে। তার উপাধি কি? গুণরক্ষা খান। এবং তাকে কে সহায়তা করেছে? এই বর্বরা শাহ তাকে সহায়তা করেছে। আর প্রথমটা হচ্ছে জালালউদ্দিন যদু শাহ। এবার আমি তোমাদের প্রশ্ন করবো, দেখি তোমরা পারো কিনা। তো অন্য পেজে গিয়ে প্রশ্ন করতে হবে না, একটা সাদা পেজ নিয়ে প্রশ্ন করি, ঠিক না? ও ভাই, এখানে তো সব দেখা যায়। এবার প্রশ্ন হবে, দেখি মনে আছে কিনা। হ্যাঁ, আস্তে আস্তে সব রেফারেন্স বই দিয়ে দেবো ভাইয়া, কোনো সমস্যা নাই। ওই আহমদ শরীফের বাংলা বাঙালি বাঙালিত্ব, এই বইটা কিনতে পারো। এই বইটা সুন্দর বই, বইটা কিনো তোমরা, সমস্যা নেই। খুবই ভালো বই। তাহলে এবার দেখি আমি প্রশ্নটা করে দিতে পারো কিনা। বলো তো, রামায়ণ রামায়ণ কে অনুবাদ করাইছে? একটা হচ্ছে আহু শাহ, আলাউদ্দিন হোসেন শাহ। আরেকটা হচ্ছে বর্বরা শাহ, বর্বরা শাহ। আরেকটা হচ্ছে তোমার জালাউদ্দিন যদু শাহ, জাজু শাহ। 3 নাম্বার জালাউদ্দিন যদু শাহ। গুড। ওকে। তাহলে এবার বলো তো, যে যেটা ওই শ্রীকৃষ্ণ বিজয়, যেটা মালাধর বসু বা গুলরাজ খান করেছেন, সেটার পৃষ্ঠপোষক কে ছিল? এক হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, আহু শাহ। 2 নম্বর জালাউদ্দিন যদু শাহ। 3 নম্বর হচ্ছে বর্বরা শাহ, রুকনুদ্দিন বর্বরা শাহ। কি হবে অ্যান্সার? বর্বরা শাহ। থ্যাংক ইউ। এই তোমরা পারো, সব পারো। সব পারো। মহাভারতের কাহিনী জানো? কি আছে মহাভারতে?
জানি। আচ্ছা, আমি সংক্ষেপে এই দুটার কাহিনী একটু বলেছি। একটা হচ্ছে রামায়ণের কাহিনী, আর একটা হচ্ছে মহাভারতের কাহিনী। আচ্ছা, কাহিনীতে একটা একটু যাই। কাহিনীর আগে আমি এখানে রামায়ণ শেষ করে ফেলে। রামায়ণের যে কার অবতার, বিষ্ণুর অবতার, সেটা আমরা আগেই বলেছিলাম। আমরা কি বলেছিলাম বলতো? ভগবান বিষ্ণু পৃথিবীতে রাবণকে হত্যা করার জন্য কি নামে এসেছেন? রাম নামে। এই রামের যে কাহিনী সেটা কি বলি? রামায়ণ। আবার ভগবান বিষ্ণু পৃথিবীতে কংসকে হত্যা করার জন্য কি নামে এসেছিলেন? কৃষ্ণকে। এই কৃষ্ণের যে কাহিনী সেটা হচ্ছে মহাভারত। তাহলে রামায়ণের যে হিরো সেটা হচ্ছে রাম, আর কৃষ্ণ যেটা হিরো সেটা কিসের হিরো? মহাভারত। তাহলে মহাভারতের হিরো হচ্ছে কৃষ্ণ, আর রামায়ণের হিরো হচ্ছে রাম। আবার একটা দেখতে পাবো আমরা জীবনী সাহিত্য। জীবনী সাহিত্যের হিরোকে, জীবনী সাহিত্যের হিরো হচ্ছে শ্রী চৈতন্য দেব। এই তিনটা কথা আমাদের শেষ। রামায়ণ রচনা করেছেন বাল্মীকি বা ওই প্রকার দেবী। তার নামটা বানানে আসে, খুবই খুবই ইম্পর্টেন্ট। বাল্মীকির মূল নাম কি ছিল? দস্যু রত্নাকর। সেটাও আমরা পড়ে ফেলেছি, কারণ সে একসময় ডাকাতি করতো। বাল্মীকি শব্দের অর্থ দুই প্রকার দেবী। পরে ডাকাতি ছেড়ে দিয়া, এই দস্যু রত্নাকর ডাকাতি ছেড়ে দিয়ে পরে রামায়ণ রচনা শুরু করেছে। রামায়ণের প্রথম অনুবাদক এবং শ্রেষ্ঠ অনুবাদক সে হচ্ছে কৃত্তিবাস ওঝা, ঠিক না? তিনি অনুবাদ সাহিত্যের প্রথম কবি। কেন অনুবাদ সাহিত্যের প্রথম কবি? কারণ সবার আগে অনুবাদ হয়েছে রামায়ণ, সুতরাং তিনি হচ্ছেন অনুবাদ সাহিত্যের প্রথম কবি। আর তার অনুদিত যে রামায়ণ, সেই রামায়ণের নাম কি ছিল? যেহেতু রামের কাহিনী, তাই এটার নাম ছিল শ্রীরাম পাঁচালী। ঠিক আছে? রামায়ণের মধ্যে মোট খণ্ড আছে কয়টা? 7টা। এই 7টা খণ্ড আছে। শ্লোক সংখ্যা কত? 24,000। তাহলে আমরা মহাভারতে পাইলাম 85,000 শ্লোক। 85,000। ভাগবত পুরাণে পাইলাম 62,000 শ্লোক। আর আমরা এখন যে রামায়ণ দেখলাম, রামায়ণে আমরা পাইলাম 24,000 শ্লোক। এর মধ্যে মহাভারতের খণ্ড সংখ্যা 18টি, রামায়ণের খণ্ড সংখ্যা 7টি। এই পাঁচালী মানে পাঞ্চালী, এক ধরনের গান আর কি, এক ধরনের গীত সহকারে যে গানগুলা গাওয়া হয় সেগুলাকে পাঞ্চালী বা পাঁচালী বলা হয়। এগুলাকে গান আকারে গাইতো, গান আকারে গাইলে মানুষের হৃদয়ে প্রবেশ করে বেশি। তাই তো রামায়ণ তো আমরা সব করে ফেললাম, দেখো। উম আচ্ছা, এখানে দেখো বাংলায় কৃত্তিবাসকে রামায়ণের অনুবাদ করেন, এখানে জালাউদ্দিনের নাম নাই। যদি জালাউদ্দিনের নাম থাকে তাহলে অ্যান্সার হবে জালাউদ্দিন। আর জালাউদ্দিন নাম থাকলে গিয়াসুদ্দিন আজম শাহ। আমি বললাম তো একাধিক রেফারেন্স আছে। যদি গিয়াসুদ্দিন আজম শাহ থাকে তুমি এটা দিলা, আর যদি জালালউদ্দিন থাকে তাহলে জালালউদ্দিন যদু শাহ। এটা কিন্তু আবার বিগত সালের প্রশ্ন নয়, এই প্রশ্নটা ইয়া সম্ভাব্য কোয়েশ্চেন, জালালউদ্দিন যদু শাহ। হুম। রোমান্টিক প্রণয় উপাখ্যানের ধারায় আমরা প্রবেশ করব। এর মধ্যে আমরা রামায়ণ আর মহাভারত একটু সংক্ষিপ্ত আকারে আমরা একটু আলোচনা করে দিচ্ছি। রামায়ণের কাহিনী আমরা সবাই জানি। সেখানে হচ্ছে রাবণের সাথে কার যুদ্ধ হয়েছিল? রাবণের সাথে রামের যুদ্ধ হয়েছিল। কেন? কারণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল কে? রাবণ। এটার কাহিনী আমাদের শেষ। মহাভারতের কাহিনীটা আমাদের একটু সংক্ষেপে দেখতে হবে। মহাভারতের কাহিনী হচ্ছে হচ্ছে দিল্লির কাহিনী। দিল্লির কাহিনী, এই যে ধরো আমরা বাংলাদেশটাকে যদি এখানে দেখি সংক্ষেপে আকারে, এটা হচ্ছে ভারতের আসাম, সেভেন সিস্টার্স। এই এলাকা হচ্ছে দিল্লি। দিল্লির সাবেক নাম ছিল কি? হস্তিনাপুর। এই অঞ্চলের কাহিনী আমরা দেখতে পাবো। ভারতের মিথিলা বা মথুরা অঞ্চলের কাহিনী আমরা দেখতে পাবো মহাভারতের মধ্যে। মহাভারতের মধ্যে আমরা সবার আগে একজন রাজা দেখতে পাই, সেই রাজা হচ্ছে শান্তনু। এই শান্তনু দুইটা বিবাহ করেছে। এল- এই দুইটা বিবাহের মধ্যে এখানে একটা বউ, এটা বিবাহ করেছে গঙ্গা নদীকে। এখানে একটা বিবাহ করেছে, এখানে বউয়ের নাম কি? সত্যাবতী। সত্যাবতী। গঙ্গার যে পুত্র, সেই পুত্রের নাম হচ্ছে ভীষ্ম। আর এই সত্যাবতীর যে পুত্র, সেই সত্যাবতীর পুত্রের নাম হচ্ছে বিচিত্র। এখন এই শান্তনুর উপর রাজা কি হবে এ নিয়ে মন খারাপ। কার মন খারাপ? সত্যাবতীর। কারণ তার সন্তান রাজা হবে না, রাজা হবে ভীষ্ম। এই জন্য ভীষ্ম কি করলো? সিংহাসনের মায়া ত্যাগ করে বলল, আমি আর কোনোদিন বিবাহ করব না, আমার আর কোনো বংশ হবে না। সত্যাবতীর যারা সন্তান থাকবে সেই সন্তানদের আমি চিরকাল দাসত্ব করব। এই কারণে বিশ্বের বংশ এখানে ধ্বংস হয়ে গেল। বিশ্ব আর কোনোদিন কি করলো না? বিবাহ শাদী করলো না। এবার বিচিত্র বিয়ে করলো কয়টা? দুইটা। এ হচ্ছে ওয়াইফ ওয়ান, এ হচ্ছে ওয়াইফ টু। দুই বিবাহ করলো। বিচিত্র যেদিন বিয়ে করলো সেদিনেই কিন্তু বিচিত্র মরে গেল গা। আর বিচিত্র যে মরে গেল গা, বাসরও করতে পারে নাই। তাহলে ওয়াইফ ওয়ান আর ওয়াইফ টু এর কি অবস্থা হবে? আর এদিক দিয়ে তো সে শপথ করলো বিয়ে আর করবে না সে, তাহলে তো বংশ ধ্বংস হয়ে যাবে। তখন একটা সিস্টেম ছিল, সত্যাবতীর আরেকটা সন্তান ছিল। সেটা সত্যাবতীর সেই সন্তানের নাম ছিল হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। আমি আশা করি তোমাদের এই নামটা কমন পড়েছে, কারণ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবই কিন্তু সেই মহাভারতের লেখক। এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব এসে, কেউ অন্য চোখে নিও না, মজার চলে সাহিত্যের চলে নিও, সে প্রক্সি দিল ওয়াইফ ওয়ান কে।
প্রক্সি দিল ওয়াইফ টু কে। এই ওয়াইফ ওয়ান ভয় পেয়েছিল ব্যাসদেব তো একজন ঋষি, তার জটা দেখে ভয় পেয়েছিল, তাই ওয়াইফ ওয়ানের ঘরে একটা কানা সন্তান জন্ম নিল, তার নাম ধৃতরাষ্ট্র। ওয়াইফ টু এর ঘরে এও ভয় পেয়েছিল, এই ভয় পায় হলুদ হয়ে গিয়েছিল, তাই এখানে একটা সন্তান নিল জন্ম, সেটার নাম পাণ্ডু। এরপর একটা দাসী ঘরের মধ্যে ঢুকে গেল, দাসীর নাম নাই। এই দাসী কৃষ্ণদ্বৈপায়ন ভাবছে এখানেও কাজ আছে, দাসীর সাথেও সে যাই হোক প্রক্সি দিল। এখানে একজন জ্ঞানী লোক জন্ম হইল বিদুর। এবার রাজা হবে কে? রাজা দা কিং হইল কে? ধৃতরাষ্ট্র। And ধৃতরাষ্ট্র রাজা হওয়ার পর অন্ধ রাজা হইতে পারে না, তারপর তার রাজত্বগিরি ছুটে গিয়া এবার এই রাজা হইল। যাই হোক, এবার ধৃতরাষ্ট্রের সংখ্যা সন্তান 100, এদের সন্তান হচ্ছে 5। এই 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় ভাইয়ের নাম হচ্ছে যুধিষ্ঠির। তাহলে এই যে যুধিষ্ঠির সবচাইতে বড়, আর এখানে সবচাইতে বড় হচ্ছে দুর্যোধন। তাহলে এখন রাজা কি হবে? নিশ্চয়ই বড়জন হবে। এই বড়জনকে রাজা না বানায় এই বেটা জোর করে রাজা হয়ে রয়েছে। তখন এদের সাথে 100 ভাইয়ের সাথে 5 ভাইয়ের যুদ্ধ হইল। আমরা কৃষ্ণকে দেখতে পাই, কৃষ্ণ আগে ছিল মথুরা অঞ্চলে, পরে সে মথুরা অঞ্চলে কংসকে হত্যা করা শেষ হয়ে গেলে সে হস্তিনাপুরে বা দিল্লিতে চলে যায়। সে দিল্লিতে গিয়ে এই 5 ভাইয়ের পক্ষে কিন্তু কৃষ্ণ যোগদান করে। 5 ভাই ধার্মিক ছিল। কৃষ্ণ যখন 5 ভাইয়ের পক্ষে যোগদান করে, এমনিতেই তারা যুদ্ধে জিতবে, কারণ কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। কে বলুন তো? বিষ্ণু। তখন এই 100 ভাই মারা যায়, আর এই 5 ভাই জিতে যায়। আর এই 5 ভাইয়ের একটা মাত্র স্ত্রী ছিল, একজন স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম কি? দ্রৌপদী। এটা আমি 35 বিসিএস দিয়েছিলাম। এই 35তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল, কত গভীর থেকে চিন্তা করছো। তাহলে দেখো, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 100 ভাই ভার্সাস কি 5 ভাই। এই 5 ভাইকে যেহেতু পাণ্ডুর সন্তান, তাই এদেরকে বলা হয় পাণ্ডব। এই 5 ভাইকে কি বলা হয়? পাণ্ডব। তাহলে পাণ্ডব মানে কি একজন না 5 জন? পাণ্ডব মানে 5 জন। পাণ্ডুর পুত্রগণ কি বলা হয়? পাণ্ডব। তাহলে এই হচ্ছে মহাভারতের কাহিনী। মোটামুটি সুন্দর কাহিনী। 5 জনের সেম ওয়াইফ ছিল, হ্যাঁ। তাহলে আমরা মহাভারতের কাহিনী কি পড়ে ফেললাম, ঠিক না? তাহলে এখন 8টা বাজে, আমরা একটা এই 10 মিনিটের রেস্টে যাই না? 10 মিনিটের রেস্ট দেওয়া যায় না? তারপর বাকি কথা। ওকে, বিরতি 10 মিনিট। বিরতি, ক্লাস আবার শুরু হবে। এখন 6 তো 16-তে শুরু হবে। আবার শুরু 8টা 16।
কত বাজে? আচ্ছা, 16 বেজে গেছে, তাহলে আমরা আবার স্বাগত। হ্যাঁ, রোমান্টিক প্রণয়োপাখ্যান আমরা ইতিমধ্যে বলেছি এই ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। আর বেশিরভাগ কবির বাড়ি কোথায় বলেছিলাম? বেশিরভাগ কবির বাড়ি চট্টগ্রামে। এখানে কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আরাকানের সাথে চট্টগ্রামের একটা লিঙ্ক। আরাকানের সাথে মোটামুটি আমাদের সবার জানা আছে, এটা যদি বাংলাদেশ হয় এই স্থানটাই কিন্তু কি আরাকান। এই জন্য আমরা দেখতে পাই যে বিকাশটা হয়েছে, মুসলিম সাহিত্যের বিকাশটা সবচাইতে বেশি এই চট্টগ্রাম কেন্দ্রিক, আমাদের 50 জন কবি এখানের। আর এই আরাকান কেন্দ্রিক। আরাকানে তোমার রাজারা ছিল কিন্তু বৌদ্ধ, কিন্তু রাজারা বৌদ্ধ হইলেও এখানে যে কবিরা ছিল সে কবিরা কিন্তু মুসলিম ছিল। ঠিক আছে, রাজারা দিরিদি থুতুম্মা একটা রাজার নাম। তাহলে এই ধারার প্রথম কবি, যেহেতু এ ধারার প্রথম কাব্য ইউসুফ জুলেখা, তাহলে প্রথম কবি কি হবে? প্রথম কবি হবে শাহ মোহাম্মদ সগীর। এটা বুঝে গেলাম। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, সেটাও আমরা বুঝে গেলাম। তারপর গৌড়ের সুলতান, গৌড়টা কোথায় অবস্থিত সেটা আমাদের নিশ্চয়ই একটু বুঝতে হবে। আমাদের গৌড়টা হচ্ছে কি চাপাই নবাবগঞ্জ, এই হচ্ছে আমাদের চাপাই, এই জায়গাটায় গৌড়। কিন্তু ভারতের এখানে দুইটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ। মূলত গৌড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গার নাম হচ্ছে মালদাহ বা মালদহ। এই মালদহ আর মুর্শিদাবাদ, চাপাই, এই স্থানটাকে আমরা আগে কি নামে ডাকতাম? গৌড় নামে ডাকতাম। এই যে গৌড়ের সুলতান ছিলেন কে? গিয়াসুদ্দিন আজম শাহ। এই গৌড়ের সুলতান আজম শাহ রাজত্বকালে তিনি এই কাব্যটি রচনা করেন। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এ ধারার শ্রেষ্ঠ কবি ও শ্রেষ্ঠ মুসলমান কবি সৈয়দ আলাওল। কোন ধারার? এই রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল, পাশাপাশি এই আরাকান রাজসভার যে কয়েকজন কবি ছিল, এটাকে আমি আরাকান রাজসভা না বলে এটাকে আমি বলি আরাকাম রাজসভা। আরাকামে আমার কি সুবিধা হয়? এখানে একজন বিখ্যাত কবি ছিল চট্টগ্রামের আলাউল। এখানে একজন বিখ্যাত কবি ছিল হচ্ছে কুরেশি মাগন ঠাকুর, তিনি একজন প্রাইম মিনিস্টার পদমর্যাদার বা পিএম ছিলেন, কুরেশি মাগন ঠাকুর। এরপর এখানে একজন ছিল হচ্ছে তোমার কাজী দৌলত, যাকে দৌলত কাজীও বলা হয়, মূলত দৌলত কাজী তার নাম, ক মিলাইবার জন্য আমি বললাম কাজী দৌলত। আরেকজন হচ্ছে মর্দান। এই যে কবিগুলো আছে এর মধ্যেও শ্রেষ্ঠ কবি আলাওল। তাহলে আলাওল যে শ্রেষ্ঠ কবি আমরা কয়ভাবে বলতে পারি? তিনি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি, এটা হচ্ছে একভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় তিনি শ্রেষ্ঠ মুসলমান কবি, দুই ভাবে বলা যায়। আরেকভাবে বলা যায় তিনি শ্রেষ্ঠ কি কবি? রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি, এইভাবে বলা যায়। তাহলে কি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা যায়? না। তখন আবার মধ্যযুগের যদি শ্রেষ্ঠ বলি, টোটাল মধ্যযুগের শ্রেষ্ঠ, তখন আবার কিন্তু হয়ে যাবে, আমরা মোটামুটি তার নাম সবাই জানি, ভারতচন্দ্র রায়গুণাকর। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, কিন্তু আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল, শ্রেষ্ঠ মুসলিম কবি আলাউল, রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার শ্রেষ্ঠ কবি আলাউল। আশা করি সবকটা কথা বোঝা গেল। আলাউলের বাড়ি চট্টগ্রাম, কুরেশির বাড়ি চট্টগ্রাম, দৌলত কাজী চট্টগ্রাম, মর্দান চট্টগ্রাম, সবগুলার বাড়ি চট্টগ্রাম। আর এরা বেশিরভাগ বিকশিত হয়েছে আরাকানে। আশা করি কথাটা শেষ। আর গৌড় কোথায় সেটাও শেষ। আমি একটু জানতে চাই, বলতে হবে গৌড়ের সবচাইতে গুরুত্বপূর্ণ জেলা কোনটা? এখন যাকে আমরা গৌড় বলি তার সবচাইতে গুরুত্বপূর্ণ জেলাটার নাম কি? মালদহ। থ্যাংক ইউ। মালদহ, মুর্শিদাবাদ নয়, মালদহ। মালদহটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা, পরে হচ্ছে মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে, ওকে। এখন আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার উল্লেখযোগ্য কবি দেখব। এক হচ্ছে 15 শতকে। 15 শতক বলতে কি বুঝি? 15 শতক বলতে বুঝি হচ্ছে 1400 সালের পর, যার জন্ম হয়েছে 1400 সালের পর, যে সাহিত্য রচনা করেছে সে হচ্ছে 15 শতকের কবি। তাহলে 15 শতকের কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, এটা ইম্পর্টেন্ট। শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা লিখেছেন। দৌলতজির বাহির বাহারাম খান, সেও 15 শতকের কবি, সে লিখেছেন লাইলি মজনু। মোহাম্মদ কবির, এটাও ইম্পর্টেন্ট, এগুলা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মোহাম্মদ কবির কি লিখেছেন? মধুমালতী, মধুমালতীর কাহিনী। ঠিক আছে। এরপর 16 শতকের কবি, এভাবে এটা শতক ধরে আসে না, উপরে 3টা শতক ধরে বেশি আসে, নিচের গুলা শতক ধরে প্রশ্ন আসে না। তাহলে শতক ধরে পড়তে হবে আমাদের শাহ মোহাম্মদ শফি, দৌলতজি বাহারাম খান, আর হচ্ছে কি মোহাম্মদ কবির, এই 3টা। বাকিগুলা শতক ধরে খুব বেশি আসে না। এর মধ্যে হানিফা, কয়রা পরী, হানিফার সাথে পরীর সম্পর্ক প্লাস হচ্ছে বিদ্যা এবং সুন্দরের কাহিনী,
এটা লিখেছেন সাবির ঈদ খান। বিদ্যা সুন্দরের কাহিনী আসে, বিদ্যা এবং সুন্দর এই দুইটার কাহিনী আসে, এটা লিখেছেন সাবির ঈদ খান। সৈফুল মুলক বদিউজ্জামান এটা দুইজনে লিখেছেন, এক হচ্ছে এটা আলাউল লিখেছেন, আবার সৈফুল মুলক বদিউজ্জামান কে লিখেছেন, দোনাগাজী চৌধুরী লিখেছেন, দুইজনে লিখেছেন। তো দুইজনে যদি লেখা থাকে তাহলে কোনটা অ্যান্সার দিব, তাহলে দুইজনের অপশন থাকলে অ্যান্সার হবে আলাউল, আর দুইজনের অপশন যদি না থাকে তাহলে যেটা থাকবে সেটা অ্যান্সার দিতে হবে। সৈফুল মুলক বদিউজ্জামান খুবই ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। শ্রুতি ময়নামতি লোরচন্দ রানী, এই নামে দৌলত কাজীরও আছে, এই নামে কিন্তু আলাউলের আছে। আর মধ্যযুগে কিন্তু অনেক বই দুইজন লিখেছেন, দৌলত কাজী সতী ময়না লোরচন্দ রানী, দৌলত কাজী আলাউলও লিখেছেন, এটা একটু মাথায় রাখতে হবে। আলাউলের সমস্ত গ্রন্থই আমরা এখন আলাদা পড়ে ফেলবো, তাহলে আমাদের কি হবে, সুবিধা হবে। আলাউল লিখেছে পদ্মাবতী, আলাউল লিখেছে সপ্তপৈকর সব, কুরেশি মাগুন ঠাকুর লিখেছেন চন্দ্রাবতী, এটা আমরা একটু দেখবো। আব্দুল হাকিমের লালমতি সৈফুল মুলক এটা সাধারণত আসে না। গুলে বকওয়ালি, গুলে বকওয়ালি এটা হচ্ছে বকওয়ালি একটা ফুল থাকে, সেই ফুলের রাজ্যে এক পরী বসবাস করে, সেই পরী কি করে ফেলে, এই সব বশ করে ফেলে, এইটা নিয়ে রচিত হচ্ছে গুলে বকওয়ালি কাহিনী। এখানে আমাদের আর বাকিগুলো আসে না, একবার গদামল্লিকা এসেছিল শেখ সাদী। তাহলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে আলাওল, সেক্ষেত্রে আমরা কবিদের যে সাহিত্যিক আছে ওই প্যাটার্নে আমরা গিয়ে আলাদা পড়বো। এখন বাকিটা দেখি। এটা কিন্তু আমাদের অলরেডি শেষ। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য পৃষ্ঠপোষকগণ, কৃত্তিবাস রামায়ণের অনুবাদক, তাহলে এটার পৃষ্ঠপোষক কে, জালাল উদ্দিন। এই জায়গাটাকে আমি দুইটা প্যাটার্নে ভাগ করে ফেলি। এটার পৃষ্ঠপোষক হচ্ছে জালালউদ্দিন যদু শাহ বা জালালউদ্দিন মোহাম্মদ শাহ দেখা থাকে, যদু শাহ লেখা থাকে, যাই হোক যে নামেই থাকুক জালালউদ্দিন থাকলে হইলো। আবার গিয়াসউদ্দিন আজম শাহ হইতে পারে। এবার শাহ মোহাম্মদ সগির, এটা আমরা পড়েছি, গিয়াসউদ্দিন আজম শাহ সে হচ্ছে কি গৌড়ের সুলতান ছিলেন, ঠিক না, গিয়াসউদ্দিন আজম শাহ, শাহ মোহাম্মদ সগির, ইউসুফ জুলেখা, এটা আবার ইম্পর্টেন্ট। মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিল কে, রুকনউদ্দিন বরবর শাহ, সেটা আমাদের শেষ। আলাওলকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন পদ্মাবলী রচনার সময় কুরেশি মাগন ঠাকুর, কারণ কুরেশি মাগন ঠাকুর ছিলেন পিএম, চন্দ্রাবতী লিখেছেন তিনি, এই তিনি ছিলেন পিএম আর আলাওল ছিলেন কবি। আর দৌলতজির বাহারাম খান এটা সাধারণত আসে না, তাই এটাও পড়ার দরকার নাই, আমাদের এটা পড়তে হবে, পদ্মাবতী রচনার সময় কুরেশি মাগন ঠাকুর আলাওলকে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। এইটা আবার ইম্পর্টেন্ট, আলাউদ্দিন হোসেন শাহ যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, খেয়াল করে দেখো আলাউদ্দিন হোসেন শাহ কত জায়গায়। এই যে দেখো মনসা মঙ্গলের কাহিনী, এই মনসা মঙ্গলের কাহিনী কি পদ্মপুরাণ, এটা আলাউদ্দিন হোসেন শাহ, মনসা বিজয় আলাউদ্দিন হোসেন শাহ, বৈষ্ণব পদাবতী আলাউদ্দিন হোসেন শাহ। এরপর আলাউদ্দিন হোসেন শাহের সাথে আমরা আরো কার নাম দেখেছি, আমরা মহাভারতে দেখেছি আলাউদ্দিন হোসেন শাহ। মহাভারতের মধ্যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে পরাগুলি মহাভারত, একটা হচ্ছে ছুটিখানি মহাভারত। এই পরাগুলি মহাভারত, ছুটিখানি মহাভারত, এগুলোও কি আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে সবচেয়ে বড় পৃষ্ঠপোষকের নামই হচ্ছে আহু শাহ বা আলাউদ্দিন হোসেন শাহ, খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়টাই বেশি ইম্পর্টেন্ট, এই কয়টা আমাদের মনে রাখলে চলবে। আমি দেখি তোমাদের পৃষ্ঠপোষক গুলার নাম মনে আছে কিনা। সবার আগে 1 নম্বরে শুধু একটা লেটার লিখবা তাহলে হবে। বলো রামায়ণের পৃষ্ঠপোষক কে, রামায়ণের পৃষ্ঠপোষক কে? গুড, জালালউদ্দিন যদু হয়ে গেছে গা। এবার বলো মহাভারতের পৃষ্ঠপোষক হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, মহাভারতের পৃষ্ঠপোষকটা কে বলো? বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি যিনি পৃষ্ঠপোষক, মহাভারতের পৃষ্ঠপোষক তিনি আলাউদ্দিন হোসেন শাহ বা আহু শাহ, থ্যাংক ইউ। এটা কিন্তু প্রচুর আসে, দেখো সব মুসলমান। মহাভারতের পাশাপাশি তিনি আরেকটা হবে, সেটা হচ্ছে মনসা মঙ্গলের যত কিছু আছে, মনসা মঙ্গল সংক্রান্ত যত কিছু আছে তার সবকিছু কিন্তু এই আহু শাহ। এরপর দেখো দেখি ভাগবত পুরাণ, ভাগবত পুরাণ বা হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। এবার বলো শ্রীকৃষ্ণ বিজয়ের পৃষ্ঠপোষক কে? মালাধর বসু, গুণরাজ খান, এই শ্রীকৃষ্ণ বিজয়ের পৃষ্ঠপোষকটা কে? শ্রীকৃষ্ণ বিজয় বর্বরাক শাহ, থ্যাংক ইউ, বর্বরা। ওকে, এই বর্বরাক শাহ হচ্ছে রুকনউদ্দিন বর্বরাক শাহ, তাহলে তো আমাদের সবগুলাই হয়ে গেল পৃষ্ঠপোষক। এই বিখ্যাত বিখ্যাত পৃষ্ঠপোষক গুলো আমরা পড়ে ফেললাম। এবার আমরা একটু কাহিনীটা একটা দেখবো, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য আছে, এটা একটু দেখে ফেলি, এটা দেখে ফেলার পর আমরা কাহিনীগুলো দেখবো। কি আছে আমাদের ইসুফ জুলেখায়, কি আছে আমাদের লাইলি মজনুতে, কেন লাইলি মজনু এত বিখ্যাত, কেন ইসুফ জুলেখা এত বিখ্যাত। আচ্ছা, মধ্যযুগে আরাকান বর্তমানে কোন অঞ্চল, মায়ানমার অঞ্চল, সেটা আমরা দেখি। বাংলা সাহিত্যের চর্চা হয়েছিল, সেটাকে রোসাঙ্গ বলা হয়, রোহং বলা হয়, মোহং বলা হয়, অনেক নাম আছে। রোসাঙ্গ রাজসভা সেটাকে বলা হয়ে থাকে। সপ্তদশ শতকে এই অঞ্চল বাংলা সাহিত্যের প্রসারে বিশেষ অবদান রাখে, এটা আমাদের দরকার নাই। আরাকান রাজসভার প্রথম কবি কুরেশি মাগন ঠাকুর। আমরা পড়েছি কবিদের নাম পড়েছি, কি কবি, আরাকাম কবি। আরাকাম, এই যে কুরেশি মাগন ঠাকুর, সে ছিল সর্বোচ্চ পিএম। সে আবার কাকে পৃষ্ঠপোষকতা করেছিল, আলাউলকে। আলাউল কিন্তু পিএম ছিল না, আলাউল ছিল শ্রেষ্ঠ কবি আর এ ছিল পিএম। এ টাকা পয়সা দিছে আলাউলকে পদ্মাবতী লেখার জন্য। আর তার রচিত কাব্য হচ্ছে কি চন্দ্রাবতী, লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয় উপাখ্যান, যাই হোক।
আর এই আরাকান রাজসভার এই যে 50 জন কবি নিয়ে এবং আরাকান রাজসভা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করেছেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। তার একটা ভাতিজা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিল, অধ্যাপক ছিল, ডক্টর আহমদ শরীফ, সেও প্রচন্ড পরিমাণে গবেষণা করেছে। তো এই আব্দুল করিম সাহিত্য বিশারদ এই 50 জন কবি নিয়ে আরাকান রাজসভার 50 জন শুধু নয়, চট্টগ্রাম রাজসভা, চট্টগ্রামের যে 50 জন কবি তাদের নিয়ে, আরাকান রাজসভার কবি নিয়ে তিনি প্রচুর পরিমাণে গবেষণা করেছেন, তাই তাকে সাহিত্য বিশারদ উপাধি দেওয়া হয়েছে। রোমান্টিক প্রণয় উপাখ্যান একটি অংশ আরাকান রাজসভার কবিগণের দ্বারা সৃষ্টি হয়েছিল, সেটা আমরা জানি। এই রাজসভার কবি দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রভৃতি। সবচাইতে বড় পদে কে ছিল? কোরেশী মাগন ঠাকুর, পিএম। সে ছিল পিএম। আর আলাওল কি ছিল? শ্রেষ্ঠ কবি। দেখো, দৌলত কাজী, সতী ময়না, লোরচন রানী, নট অনলি দৌলত কাজী বাট অলসো আলাওলেরও কি আছে? সতী ময়না, লোরচন রানী, আলাওলেরও আছে। কোরেশী মাগন ঠাকুরের চন্দ্রাবতী, এটা ইম্পর্টেন্ট। এখানে মর্দানের ইম্পর্টেন্ট, নসিরা নামা, নামা শব্দের অর্থ কি? কাহিনী। নসিরানামা। আলাউলেরটা খুব ইম্পর্টেন্ট, আলাউলের সব, পদ্মাবতী, সপ্তপৈকর, সৈফুল মুলক বদিউজ্জামান, সিকান্দরনামা, তোফা, রাক্তালনামা। এই আরেকটা হচ্ছে সতীময়না লোরচন্দ্রানী, এটার হাফ, এটার হাফ লিখেছেন, পূর্ণাঙ্গ লিখেন না, এটার হাফ লিখেছেন কিন্তু আলাউল। তাহলে আলাউলের পদ্মাবতী, সপ্তহৈকর, সৈফুল মুলক বদিউজ্জামান, ওলদিত, এটা হচ্ছে আলিফ লাইলার কাহিনী। সিকান্দর তোফা হচ্ছে নীতিশাস্ত্র। তোফা কি শাস্ত্র? নীতিশাস্ত্র। তোফাতুন নেসা, এই তুফাতুন নেসাকে অনুবাদ করে তিনি নাম দিয়েছেন তুফা, এটার মধ্যে নীতি কথা আছে। রাক্তাল নামা হচ্ছে গানের বই, তাহলে বোঝা যায় যে আলাউল কি ছিল? আলাউল গানের প্রতিও খুব অনুরক্ত ছিল, তাহলে তার গান পাইলাম, তার নীতিশাস্ত্র আমরা পাইলাম। সিকান্দর নামা হচ্ছে কাহিনী, এক নায়কের কাহিনী। বদিউজ্জামান আলিফ লাইলার কাহিনী। আলিফ লাইলা কেমনে লিখবো? আলিফ লাইলা বানান তো লিখতে পারবো না, তাই আলিফ লাইলার কাহিনী। সপ্ত পয়কর। আর পদ্মাবতীর কাহিনী হচ্ছে ভারতবর্ষের কাহিনী। তাহলে আগে আমরা পদ্মাবতী দিয়েই শুরু করি আলাউলের, হ্যাঁ। পদ্মাবতীর কাহিনী, পদ্মাবতীর কাহিনী কি জানা আছে? পদ্মাবতী বেশি বিখ্যাত, তাম্বুল রাতুল হইলো অদর পরশে, ঠোঁটের পরশে পান কি হয়ে গেল, লাল হয়ে গেল। পদ্মাবতীর কাহিনী, ইয়েস নো ভেরি গুড, বলো জানো কিনা? পদ্মাবতীর সিনেমা দেখছো কিনা? যদি জানা থাকে আলোচনা নিষ্ফিরে যান। নাও, তাহলে আলাউলের পদ্মাবতীটা আমরা একটু সংক্ষেপে দেখে নিই। পদ্মাবতী, আলাউল, একটু বলো তো দেখি, আলাউল মহাকবি নাকি মহাকবি নয়? আলাউল মহাকবি নাকি মহাকবি নয়? তাহলে অ্যান্সার হবে মহাকবি নয়, কারেক্ট অ্যান্সার। প্রথম মহাকবি মাইকেল, তাকে এমনি মহাকবি মানুষ বলে। পদ্মাবতীর কাহিনী, পদ্মাবতী হচ্ছে অসাধারণ সুন্দরী রমণী ছিল। সেই সুন্দরী রমণীকে নিয়ে যে কাহিনী, সেই কাহিনী হচ্ছে পদ্মাবতীর কাহিনী। তার সাথে বিবাহ হয়েছিল। ম্যাপ লাগবে, এই বাংলাদেশের ম্যাপ, এই সেভেন সিস্টার্স, এই হচ্ছে কাশ্মীর, গুজরাট, এই ভারতবর্ষ, এই হচ্ছে শ্রীলঙ্কা। এই পদ্মাবতীর কাহিনী হচ্ছে মূলত শ্রীলঙ্কায়। এই পদ্মাবতী যে সুন্দরী নারী ছিল, তার বাড়ি শ্রীলঙ্কায়, কিন্তু তার সাথে বিবাহ হয়েছিল এই এলাকায় আছে কি, গুজরাট, পাঞ্জাব, এই পাশাপাশি। এই এলাকায় হচ্ছে রাজপুত জাতি, একটা জাতি আছে, সেই জাতির নাম রাজপুত জাতি। এই রাজপুত জাতিদের একটা দুর্গ ছিল, সেই দুর্গের নাম হচ্ছে চিতর দুর্গ। চিতর দুর্গ এখনো আছে। সবশেষ আওরঙ্গজেবের হাতে এই চিতর দুর্গের পতন হয়েছে, সম্রাট আওরঙ্গজেবের হাতে। এই চিতরের যে রাজা ছিল রত্ন সেন, এই রত্ন সেনের সাথে এই বিবাহ হয়েছিল পদ্মাবতী। তাহলে পদ্মাবতী রত্ন, কেউ কেউ রতনও বলা হয়, যাই হোক, এদের দুইজনের বিবাহ হয়েছে, কিন্তু এখানেই শেষ নয়। এই জায়গায় একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কি? পাকিস্তান। এখানে একটা রাষ্ট্র আফগানিস্তান, এই আফগান। এই আফগানের যে সম্রাট ছিল, সেই সম্রাটের নাম হচ্ছে আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি যখন জানলো যে পদ্মাবতী অসাধারণ সুন্দরী, তখন এই আলাউদ্দিন খলজি আফগান থেকে এসেছে, এখানে অ্যাটাক করেছে। তখন এই রত্ন বা রতনকে কি করলো? হত্যা করলো। তখন সে পদ্মাবতীকে পাইতে চাইলো, কারণ পদ্মাবতীর ঠোঁটের পরশে, পদ্মাবতীর কিসের পরশে? পদ্মাবতীর ঠোঁটের পরশে তাম্বুল, তাম্বুল মানে কি? পান। তাম্বুল কি হয়ে যায়? পান লাল হয়ে যায়, ঠিক না? পদ্মাবতীর ঠোঁটের পরশে, তাহলে পদ্মাবতীর ঠোঁট এত লাল ছিল যে তার ঠোঁটের পরশে পান কি হয়ে যায়? লাল হয়ে যায়। তাম্বুল রাতুল হইল অধর পরশে। এরপর সে পদ্মাবতীকে পাইতে গেল আলাউদ্দিন খলজি। যখন পদ্মাবতীকে পাইতে গেল, যেহেতু তার স্বামী মারা গেছে, তখন পদ্মাবতী আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। এটাকে বলা হয় জহর। এই রাজপুত জাতি একবার জহর নয়, এক দুই তিনবার এই পর্যন্ত রাজপুত জাতি কি করেছে? জহর করেছে। এরা মান সম্মান দেয় না।
আত্মহত্যা করে, কিন্তু মান সম্মান দেয় না। এই হচ্ছে পদ্মাবতীর কাহিনী। তাহলে পদ্মাবতীর আসল বাড়ি কোথায়? শ্রীলঙ্কায়। বিবাহ হয়েছিল রাজপুত বীরের সাথে। তাকে পেতে চেয়েছিল মুসলিম বীর আলাউদ্দিন খলজি। এই হচ্ছে পদ্মাবতীর কাহিনী। তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাহলে দৌলত কাজী নিয়ে আমাদের বেশি পড়ার দরকার নাই। দৌলত কাজী আমরা পড়েছি, তিনি হচ্ছে আরাকান রাজসভার একজন কবি ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম, প্রায় সবই চট্টগ্রাম। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি তিনি, সেটা মনে রাখো। সতীময়নার লোচন রানী, এটা তিনি হাফ লিখেছেন, বাকি হাফ আবার আলাউল লিখেছেন। এই যে আলাউল, দেখছো? একটা জায়গায় এসে আলাউলের ইনফরমেশন দিল, আর কোথাও দিল না। তাহলে এই দৌলত কাজী এবং আলাউল ভাগাভাগি করে এটা লিখেছেন। কুরেশি মাগন ঠাকুর, তার নামের পাশে আমি দিয়ে দিলাম, তিনি একজন কি ছিলেন? প্রাইম মিনিস্টার ছিলেন বা পিএম ছিলেন। কুরেশি মাগন ঠাকুর, ঠিক না? এই কুরেশি মাগন ঠাকুরের সম্পর্কে আমরা দেখি কি কি পড়তে হবে। তার বাড়িও চট্টগ্রাম, আমরা আগেই পড়েছি, দেখি তো মনে আছে কিনা বলো তো। চট্টগ্রামে আমি কয়জন কবির কথা বলেছি? যাকে আব্দুল করিম সাহিত্য বিশারদ কয়জন কবির কথা খুঁজে পেয়েছেন? 50 জন কবি ছিল চট্টগ্রাম অঞ্চলে। তুমি ভাবতে পারো, এদের হাত ধরে মূলত মুসলমানি সাহিত্য শুরু হয়েছে। মাগন ঠাকুরের ডাকনাম হচ্ছে ঠাকুর, আরাকানি রাজাদের সম্মানিত উপাধি হচ্ছে এটা ঠাকুর। তার আলাউলের পৃষ্ঠপোষকতার জন্য পাশাপাশি এই যে এটা, তিনি নিজে একটি কাব্য রচনা করেছেন চন্দ্রাবতী, পাশাপাশি তিনি আলাউলকে কি টাকা পয়সা দিয়ে সহায়তা করেছেন, সেটা ইম্পর্টেন্ট। তার উৎসাহে আলাউল কোনটা রচনা করেছে? সয়ফুল মুলক বদিউজ্জামান। তাহলে সয়ফুল মুলক বদিউজ্জামান দেখো, এখানে আলাউলের দিয়েছে, অনেক জায়গায় কিন্তু সয়ফুল মুলক বদিউজ্জামান দেয় না আলাউলের, এই জায়গায় আবার ঠিকই দিয়েছে। তাহলে সয়ফুল মুলক বদিউজ্জামান। এবার আমরা আলাউলেরটা চলে আসি। আলাউল ছিলেন শ্রেষ্ঠ কবি, চট্টগ্রামে হচ্ছে তার বাড়ি, সেটা আমরা দেখে ফেললাম। তিনি রোমান্টিক প্রণয় উপাখ্যানের শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ মুসলমান কবি, সেটা আগেই দেখেছি। কুরেশি মাগুন ঠাকুর তাকে টাকা পয়সা দিয়েছে। তাহলে সব কথাই কিন্তু শেষ। শাহ মোহাম্মদ সগীর যেহেতু 1400 সালের পরে তিনি জন্মেছেন, তাই তিনি কোন শতকের কবি? 15 শতকের কবি। তাহলে 15 শতকের কবি এই শাহ মোহাম্মদ সগীর, তারটা কিন্তু পরীক্ষায় আসে শামুস, শামুস। শাহ মোহাম্মদ সগীরের নামটা পরীক্ষায় আসে। আর হচ্ছে তোমার দৌলত উজির বাহারামের খানটা পরীক্ষায় আসে। দৌলত উজির বাহারাম খান, এই দুইজনেরটা বেশি পরীক্ষায় আসে। মুসলমানদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি তিনি, তার রচিত কাব্যগ্রন্থের নাম ইউসুফ জুলেখা। আমরা এখানে ইউসুফ জুলেখার কাহিনীটা একটু সংক্ষেপে পড়ার চেষ্টা করি। ইউসুফ জুলেখার কাহিনী বোধহয় তোমরা বেশিরভাগই জানো, ঠিক না? এই হচ্ছে আমাদের আরব বা আফ্রিকা মহাদেশ, এখানে হচ্ছে সংক্ষেপে সৌদি আরব। এখানে যে একটা ছোট রাষ্ট্র আছে, লেবানন টেবানন জর্ডান, এগুলো আমি দিলাম না, ডাইরেক্ট ফিলিস্তিন চলে যায় আমরা, কেনান। এটাকে আমরা ফিলিস্তিন ধরে নিলাম, এই কেনান। এই ফিলিস্তিনের সাবেক নাম ছিল কেনান। আমরা ইউসুফ জুলেখার কাহিনীতে এই কেনান শহরের কথা জানতে পাই। এই কেনানেই জন্ম হয়েছিল কার? ইউসুফের। ইউসুফ কেনানে জন্ম হইলেও তোমরা সবাই জানো, ইউসুফকে দুইটা কথা আছে। একটা কথা হচ্ছে তাকে কিদোয়াস হিসেবে বিক্রি করে দেয়, কাব্যেও সেটা আছে, কিদোয়াস হিসেবে তাকে বিক্রি করে দেয়। এই যারা কিনেছে তাদের বাড়ি ছিল হচ্ছে মিশরে, এই জায়গায় যে দেশটা, সেই দেশটার নাম হচ্ছে মিশর। এটা হচ্ছে কেনান, কেনান বা ফিলিস্তিন। আর এখানে হচ্ছে কি? মিশর। তখন এই মিশরের লোকেরা ইউসুফকে এই কেনান থেকে কিনে মিশরে নিয়ে আসে। তখন এই মিশরের যে রাজা ছিল, সেই রাজার নাম ছিল হচ্ছে আজিজ, আজিজ মিশর। আর এই রাজার যে স্ত্রী, সেই স্ত্রীর নামই ছিল কি? জুলেখা। এই জুলেখা আজিজ মিশরের সাথে বিয়ে হওয়ার আগেই স্বপ্নে দেখেছিল ইউসুফের মতো এক সুন্দর পুরুষ। তারপর তার বিয়ে হয়ে যায় রাজা আজিজের সাথে, কিন্তু সে রাজা আজিজকে মন দেয় না। একদিন রাজা আজিজ যখন কৃতদাস কিনতে যায়, তখন জুলেখাও সাথে যায়। তখন দেখে যে অসাধারণ সুন্দর এক কৃতদাস। সেই কৃতদাসের নাম কি? ইউসুফ। সে এসেছে মূলত কি? মিশর থেকে। তখন জুলেখার ইচ্ছায় আজিজে এই কি করে? ইউসুফকে কিনে ফেলে। ইউসুফকে কিনে ফেলার পর সে ইউসুফকে ভালোবাসতে থাকে। ইউসুফকে সে বৈধ উপায়ে অবৈধ উপায়ে পাইতে চায়। তখন সে ইউসুফ যখন রাজি হয় না, সে তো নবী মানুষ, সে রাজি হবে না। তখন ইউসুফকে আমরা দেখতে পাই, ইউসুফকে সে 7টা কারাগারের পাশে তালা মাইরা দেয়, সব তালা মাইরা দিয়া ইউসুফকে এই জায়গায় এনে সে কি করে? বন্দি করে। জুলেখাও এই জায়গায় থাকে। তখন সেই ইউসুফকে সে টাচ করতে যায়, সেও বলে ইউসুফ টাচ মি, টাচ মি। তখন যে ইউসুফ বলে, জুলেখা লিভ মি, লিভ মি, আমাকে ছেড়ে দাও। যখন ছাড়ে না, তখন সে আল্লাহকে বলে, হে আল্লাহ, সেভ মি, তুমি আমাকে রক্ষা করো। ইউসুফ দৌড় দেয়, মান ইজ্জত নিয়ে ইউসুফ বাইরে চলে আসে। পরবর্তীতে আমরা দেখতে পাই আজিজ মারা যায়, ইউসুফে কি হয়ে যায়? মিশরের রাজা হয়। তো ইউসুফ যখন রাজা হয়, তখন জুলেখার সাথে তার কি হয়? বিবাহ হয়, ইত্যাদি অনেক ঘটনা। তাহলে আগে ফিলিস্তিনের নাম কি ছিল? কেনান। আর ইউসুফের মূল বাড়ি ফিলিস্তিন, কিন্তু রাজা হয়েছেন কার? মিশরের।
এই হচ্ছে ইউসুফ জুলেখার মূল কাহিনী। দৌলত উজির বাহরাম খান, তার বাড়ি চট্টগ্রাম। আমরা চট্টগ্রাম, যদি রোমান্টিক প্রণয়োপাখ্যানে কোনো কবির নাম আসে, তাহলে তোমরা চট্টগ্রাম দিয়ে দিতে পারবা নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। তার উপাধি হচ্ছে দৌলত উজির। তিনি লিখেছেন লাইলি মজনু। এখন আমরা লাইলি মজনুর কাহিনী করব। লাইলি মজনুতে আমরা বলেছি কি তত্ত্বের প্রভাব আছে? সুফি তত্ত্বের প্রভাব আছে। সুফি তত্ত্বর প্রভাব আছে, এই তত্ত্ব বানানটাও পরীক্ষায় আসে, খেয়াল করবা। সুফিরা যেহেতু বাংলা শব্দ নয়, তাই এটা রসিকার হবে। আগে দীর্ঘিকার ছিল, এখন আর এটা কি নয়, ও এটাও রসিকার হয়ে গেছে। ঠিক আছে। সুফি তত্ত্বের কি আছে? আহ প্রয়োগ আছে। সেখানে আমরা দেখি, এটার কাহিনী যদি আমরা দেখি, এটার যে নায়ক, নায়কের নাম থাকে হচ্ছে কায়েস। কায়েস কিভাবে মজনু হয়ে গেল বা পাগল হয়ে গেল, মজনু অর্থ হচ্ছে পাগল, আমরা সেটাই দেখবো। কায়েস থেকে পাগল হওয়ার কাহিনী। সে ভালোবাসতো লাইলিকে। এই কাহিনী তোমরা যদি জানো, তাহলে আলোচনা নিষ্প্রয়োজন। আর না জানলে ইয়েস নো ভেরি গুড কিছু একটা লেখো। কিভাবে কায়েস পাগল হয়ে গেল, কিভাবে কায়েস মজনু হয়ে গেল, আচ্ছা জানো না, না? ঠিক আছে, তাইলে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এই কায়েস আর লাইলি, ছোটবেলা তোমরা সবাই কিন্তু মক্তবে পড়েছো, তারা মক্তবে থাকতে প্রেম শুরু করেছে। মক্তবে থাকতে প্রেম শুরু করেছে, তখন তাদেরকে মক্তব থেকে আউট করে দেয়। এরপর তারা ভালোবাসতে থাকে, ভালোবাসতে বাসতে দুজনেই কি হয়ে যায়, বড় হয়ে যায়। এই আছে লাইলি মজনু, বড় হয়ে যায়। বড় হয়ে তখন এরা কিন্তু ভালোবাসা কিন্তু আর ভুলতে পারে না। তখন এই কায়েস, তার পিতা থাকে, কায়েসের পিতা থাকে একজন কাজী। তো তুমি খেয়াল করে দেখো, কাজী মানে কি জানো? বিচারক। সে সময় অনেক উচ্চ বংশীয় ছিল তারা। তাহলে তারা যে উঁচু বংশ, এটা দেখে বুঝলাম। আর লাইলির বাবা ছিল একজন ব্যবসায়ী। And ব্যবসায়ী কিন্তু সে সময়ে অত বড় বংশ ছিল না, এর এক ধরনের নিচু বংশ ছিল। তাহলে তো এই উঁচু বংশের সাথে নিচু বংশের কি হইতে পারে না? বিবাহ হইতে পারে না। উঁচু বংশের সাথে কি হইতে পারে না? নিচু বংশের বিবাহ হইতে পারে না। আচ্ছা, বিবাহ হইল না। যখন বিবাহ দিল না, তখন কায়েস রাগ করলো। কায়েস রাগ করে বনে চলে গেল। বনের নাম হচ্ছে নজদ বন। সে চলে গেল বনে। সে বনে গিয়ে সে লাইলি লাইলি বলে পাগল হয়ে গেল। এবং সে বনে গিয়ে তোমার সে জন্মদিনে ড্রেস পরা শুরু করলো। জন্মদিনের ড্রেস মানে উইদাউট ড্রেস। যখন সে জন্মদিনে ড্রেস পরা শুরু করলো, তখন তার বাবা এক সময় ভাবলো যে আমার এই মেয়ের সাথে যদি বিয়ে না দেই, তাহলে এই ছেলেকে আর কি করানো যাবে না, ড্রেস পরানো যাবে না। তখন সে সিদ্ধান্ত চেঞ্জ করে বলল, ঠিক আছে, তোমাকে আমি লাইলির সাথে কি দিব, বিবাহ দিব। এবার ছেলেকে আবার তোমার কাপড় চোপড় পরায় নিয়ে আসলো লাইলিদের বাসায়। এবার যখন লাইলিদের বাসায় নিবে, লাইলির বাবাকে প্রস্তাব দিল। লাইলির বাবা বলল, আপনার এই পাগল ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। লাইলির বাবা এবার পল্টি মারলো। তখন বুঝাইলো, আসলে আমার ছেলে যদি আপনার মেয়েকে পায়, তাহলে সে ভালো হয়ে যাবে। এই বুঝটা এই ব্যবসায়ী মানলো। তো মানার পর সে কায়েসকে নিয়ে আসলো, জামা পরায়া। কায়েস, কায়েসের বাবা, লাইলির বাবা, তিনজন এখানে বসে আছে। এই রুমে হচ্ছে লাইলি আছে। কিছুক্ষণ পর লাইলি তাদের সম্মুখে যাবে। এমন সময় লাইলি যাওয়ার আগে লাইলির একটা ডগ ছিল, কুত্তা ছিল। এই কুত্তাটা কি করলো, এই রুমে আসলো। এই কুত্তাটা যখন এই রুমে আসলো, তখন তোমার কোনটা কুত্তা আর কোনটা লাইলি এই মজনু বুঝলো না। মজনু এই কুত্তারে ধরে চুমাচুমি শুরু করলো। ইজ কিসিং দ্য ডগ। সে যখন ডগ রে কিসিং করা শুরু করলো, হাগিং করা শুরু করলো, তখন এই ব্যবসায়ী বলল, আপনার ছেলে আমার ধারণার বাইরেও বড় পাগল। সুতরাং এই ছেলেকে কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বিয়ে ক্যান্সেল হয়ে গেল। আবার মজনু চলে গেল কোথায়? আবার সে মজনু বনে চলে গেল। বনে গিয়ে আবার জন্মদিনের ড্রেস পরা শুরু করলো। একসময় আমরা দেখি লাইলিকে বিয়ে দিল। লাইলি বিয়ে দিয়ে একদম বাসর রাইতে জামাইয়ের বুকের মধ্যে দ্রিম কইরা লাথি দিয়া হাজবেন্ডে পিঠায়া পুঠায়া সে পালায়া চলে আসলো কার কাছে? এই মজনুর কাছে সে কিন্তু চলে আসলো। তখন বলল, ম্যারি মি, ম্যারি মি, আমাকে তুমি কি করো, বিয়ে করো। তখন এই বেটা বললো কি জানো, যদি এভাবে আমরা পালায়া বিবাহ করি, তাহলে জগৎ সংসার আমাদের নিন্দা করিবে। এভাবে পালায়া বিয়ে করা যাবে না। তখন কিন্তু সেই বিবাহটা কি হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এইভাবে আমরা দেখতে পাই লাইলি বাড়িতে আসলো, কাঁদতে কাঁদতে মারা গেল। লাইলিকে কবরে দেওয়া হলো।
মজনু খবর পাইলো, খবর পায় ওই জন্মদিনে ড্রেস পরে দৌড়ায় কবরের উপর আসলো। কবরের ভিতর লাইলি মৃত অবস্থায় শুয়ে আছে, কবরের উপরে মজনু শুয়ে আছে। এই কানতে 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 সেও মারা গেল, কবর ফাঁক হইলো, দুইজন একসাথে গিয়ে সাক্ষাৎ হলো। এই হচ্ছে লাইলি মজনুর কাহিনী। তাহলে এখানে একজন আরেকজনের জন্য জীবন মরণ দিয়ে ভালোবাসছে। সুফি তত্ত্বের বৈশিষ্ট্য হচ্ছে আমি আল্লাহর, আইনাল হক, আমি আল্লাহর। আল্লাহকে ভালোবাসতে হবে জীবন দিয়ে, মরণ দিয়ে, সব দিয়ে। যেরকম লাইলি মজনু ভালোবেসেছে সেরকম ভালোবাসতে হবে। এটাকেই বলা হয় সুফি তত্ত্ব বা সুফি তত্ত্বের প্রভাব। আশা করি বিষয়টা ক্লিয়ার হইল। ক্লিয়ার কিনা বলো? হুম, ক্লিয়ার। তাহলে মজনুর কাহিনী বলো দেখি। মজনুর আসল নাম কি? মজনু শব্দ তো পাগল, কিন্তু মজনুর আসল নাম কি বলো? কায়েস। হুম। ওকে। এখন আমরা এখানে দেখি মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী সম্পর্কে আমরা পড়েছি, ঠিক না? আমরা ধরো এই যে মনসা মঙ্গল পড়েছি, তারপর চণ্ডী মঙ্গল, আগে ক্লাস হয়েছে কিনা আমি জানি না, চণ্ডী মঙ্গল। আর এখানে হচ্ছে অন্নদা মঙ্গল, এই তিন ধরনের মঙ্গল আছে। এই চণ্ডী মঙ্গলে যখন আমরা পড়তে যাই তখন আমরা পড়ি চণ্ডীর মামু। চণ্ডীর মামু পড়ি কেন? এই মাতে হচ্ছে চণ্ডী মঙ্গলের যে আদি কবি, এক নাম্বার কবি, তার নাম হচ্ছে তোমার মানিক দত্ত। তার নাম মানিক দত্ত। আর চণ্ডীমঙ্গলের যিনি শ্রেষ্ঠ কবি, এই চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবির নাম এই হচ্ছে কি, উতে হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী আসলে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি। তিনি তিনি হচ্ছে তোমার চণ্ডীমঙ্গলে আমরা দেখতে পাই তিনি কার কাহিনী লিখেছেন। তিনি লিখেছেন হচ্ছে কালকেতু আর ফুল্লরার 12 মাস দুঃখের কাহিনী। তাই তাকে বলা হয় কি, দুঃখবাদী কবি তাকে বলা হয়ে থাকে। তাহলে তিনি চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি, তিনি হচ্ছেন দুঃখবাদী কবি। দেখো, তিনি 12 মাস দুঃখের কাহিনী লিখেছেন, তাই তাকে বলা হয় দুঃখ বর্ণনার কবি। তার উপাধি হচ্ছে কবি কঙ্কন চক্রবর্তী। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। জমিদার রাজা রঘুনাথ রায় তাকে এই উপাধি প্রদান করেছেন। তিনি রঘুনাথ রায়ের অনুরোধে কি কাব্য লিখেছেন? চণ্ডীমঙ্গল কাব্য লিখেছেন। মুকুন্দরাম চক্রবর্তীর জীবনকাল আর কিচ্ছু লাগে না। মুকুন্দরাম চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি। মুকুন্দরামকে উপাধি দেওয়া হয়েছে কি কবি কঙ্কন। মুকুন্দরামকে উপাধি কে দিয়েছেন? রাজা রঘুনাথ রায়। মুকুন্দরাম কত মাস দুঃখের কাহিনী লিখেছেন? 12 মাস দুঃখের কাহিনী লিখেছেন। এই জন্যই তাকে বলা হয় কি, দুঃখ বর্ণনার কবি। এই হচ্ছে মুকুন্দরাম শেষ। এখন যদি মনসারটা যাই, মনসার কবি আমরা জানি। মনসার যে 1 নম্বর কবি সেটা হচ্ছে কানা হরিদত্ত। জানি না একটু পর কার নাম পাবো, এখানে লিখে দিই 1 নম্বর কবি কানা হরিদত্ত। আর মনসার যে শ্রেষ্ঠ কবি, তার বাড়ি বরিশাল, এর নাম হচ্ছে কি, বিজয় গুপ্ত। অন্নদামঙ্গলের আদি শ্রেষ্ঠ যাই বলো, শুধু একজনের নামই পড়বা, ভারতচন্দ্র। উনি সব দিক দিয়েই শ্রেষ্ঠ। সমগ্র মধ্যযুগের শ্রেষ্ঠ কবি উনি। সমগ্র মধ্যযুগের শেষ কবি কিন্তু ভারতচন্দ্র। শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, শেষ কবি ভারতচন্দ্র। এবং মধ্যযুগের নাগরিক কবিকে ভারতচন্দ্র। তাই ভারতচন্দ্র হচ্ছে এদের মধ্যে সবচেয়ে বেশি নোটেবল, সবচেয়ে বেশি ফেমাস। চন্দ্রাবতী আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি। চন্দ্রাবতী হচ্ছে প্রথম নারী কবি। দেখো, প্রাচীন যুগে আমরা একটা কবি পাই, সেই কবির নাম কি? কুক্কুরিপা। কিন্তু কুক্কুরিপা নারী কি পুরুষ, আজও এটা নিয়ে টানাটানি চলছে। তাহলে যেহেতু তার জেন্ডার নিয়ে এখনো সমস্যা, তাই আমরা তাকে বলি না। আমরা মধ্যযুগের প্রথম নারী কবি পাই কে? চন্দ্রাবতী। তাহলে মধ্যযুগের প্রথম নারী কবি চন্দ্রাবতী। এমনকি বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী। তখন আর কুকুরিপার অ্যান্সার দেওয়া যাবে না। তাহলে আবার বলি, বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী, মধ্যযুগের প্রথম নারী কবি চন্দ্রাবতী। আমরা আগে পড়েছিলাম চন্দ্রাবতীর যে বাবা, সেই বাবা হচ্ছে তোমার এই দ্বিজ বংশীদাস। এই দ্বিজ বংশীদাস কিন্তু মনসার কাহিনী লিখেছিল। চন্দ্রাবতীর বাবাও একজন কিন্তু কবি। তাহলে রামায়ণের প্রথম অনুবাদক চন্দ্রাবতী। প্রধান নারী কবি তো আমরা দেখলাম, তাদের বাড়ি, তার পিতার নাম কি? দ্বিজবংশী দাস। এই হচ্ছে চন্দ্রাবতী, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এই চন্দ্রাবতী সম্পর্কে আমরা টুকটাক যা যা দরকার আমরা সব পড়ে ফেললাম। রামায়ণ, রামায়ণের কথা যদি আমরা বলি, রামায়ণের যদি পুরুষের কথা চিন্তা করো, পুরুষ হচ্ছে সবার আগে, পুরুষ হচ্ছে কৃত্তিবাস ওঝা। এই কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেছেন। এরপরে আমরা দেখতে পাই এই চন্দ্রাবতীর নাম। তবে মহিলাদের মধ্যে কিন্তু তিনি প্রথম। মহিলাদের মধ্যে তিনিই প্রথম।
এমনকি আমরা ময়মনসিংহ অঞ্চলে তুমি যে যাও, কিশোরগঞ্জে যাও, গিয়ে দেখবা চন্দ্রাবতী জয়চন্দ্র নামে একটা ছেলেকে ভালোবেসেছিল। তাদের সেই ভালোবাসা আবার ট্রাজেডি হয়েছিল। জয়চন্দ্র চন্দ্রাবতীকে ফেলে আরেক জায়গায় বিয়ে করে ফেলেছিল, কারণ কি জানো? তাদের হচ্ছে হিন্দু মুসলিম সমস্যা ছিল। জয়চন্দ্র চন্দ্রাবতীর কাহিনী নিয়ে পরে জয়চন্দ্রকে আমরা দেখতে পাই ধর্মান্তরিত হয়ে যায়। যাই হোক, সেই কাহিনী নিয়ে তোমার একটা পালা আছে, সেই পালার নামও চন্দ্রাবতী জয়চন্দ্র। কোন অঞ্চলে? কিশোরগঞ্জ অঞ্চলে বা ময়মনসিংহ অঞ্চলে। ভারতচন্দ্র রায়গুণাকর সম্পর্কে ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে বাংলা সাহিত্যের নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। মঙ্গল কাব্যের, বিশেষ করে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, অন্নদামঙ্গলের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, ঠিক না? তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। এবার নদিয়ার যে কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্রের এলাকাটা আমি দেখি তোমরা পারো কিনা। যে মহারাজা কৃষ্ণচন্দ্র ছিল, গোপালবাড়ের এলাকা বলো বা কৃষ্ণচন্দ্রের এলাকা বলো, সেই এলাকাটা কোন অঞ্চলে? আমি দেখি, কয়েকটা পয়েন্ট দিই, দেখি তোমরা পয়েন্ট গুলা ধরতে পারো কিনা। এক হচ্ছে, এটা তো পঞ্চগড় এলাকা ধরো। এটা হচ্ছে তুমি ধরো এই এলাকাটা 2 নাম্বার দিলাম, এই এলাকাটা হচ্ছে মেহেরপুর এলাকা। 2 নাম্বার হচ্ছে মেহেরপুর এলাকা। 1 নাম্বার পঞ্চগড় এলাকা। আর 3 নাম্বার হচ্ছে দিলাম আমি যশোর এলাকা। তোমরা বলো তো দেখি, কৃষ্ণনগরটা কোন জায়গায় ছিল? সোহাগ, থ্যাংক ইউ। সোহাগেরটা হয়ে গেছে, আর কেউ পারো? আচ্ছা, এই যে, ওরে সোহাগের বর্গে তৃণা, তৃণার ট হয়ে গেছে। এই যে মেহেরপুর, যারা ঘুরতে গিয়েছো কুষ্টিয়া মেহেরপুরে, এই মেহেরপুরের জাস্ট অপোজিট অঞ্চলটাই হচ্ছে তোমার কৃষ্ণনগর। তাহলে কৃষ্ণনগর যে যে রাজা ছিল, গোপালবাড়ের এলাকা, কৃষ্ণচন্দ্র এলাকা, এখানের যে রাজা, সেই রাজাই কিন্তু এই তাকে এই রায়গুণাকর উপাধিটা দিয়েছিল ভারতচন্দ্রকে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম, আমরা মঙ্গল কাব্যের মধ্যে 3টা মঙ্গল কাব্য দেখলাম। একটা হচ্ছে মনসা, একটা হচ্ছে কি চণ্ডীমঙ্গল, একটা হচ্ছে অন্নদা। তাহলে ভারতচন্দ্রকে আমরা পাবো কোন জায়গায়? পাবো অন্নদায় পাবো। ভারতচন্দ্র অন্নদা মঙ্গলের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি, মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, মধ্যযুগের শেষ কবি। ভারতচন্দ্র মধ্যযুগের নাগরিক কবি। ভারতচন্দ্রের মৃত্যুটা বেশি আসে 1760 সালে। যেহেতু সে মারা যাওয়ার পর মধ্যযুগে আর কোনো কবি নাই, 1760 সালে তার মৃত্যু। এই জন্য এটা বেশি আসে মধ্যযুগের শেষ কবিকে, ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি নাগরিক কবি। তিনি আবার কোথায় জন্মেছেন এটা আবার পরীক্ষা আসে, তিনি পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেছেন, একটা জমিদার পরিবারে। ঠিক আছে? ভারতচন্দ্র শ্রেষ্ঠ বাঙালি কবি। মঙ্গল কাব্যেরও তিনি শ্রেষ্ঠ কবি, তিনি মধ্যযুগেরও শ্রেষ্ঠ কবি। নদিয়ার রাজা যে মহারাজ কৃষ্ণচন্দ্র আছে, কৃষ্ণচন্দ্রের তিনি সভাকবি। রায় তার পারিবারিক পদবি, আর গুণাকর হচ্ছে কি তার উপাধি। তিনি মৃত্যুবরণ করেছেন 1760 সালে। মৃত্যুর সাথে সাথেই বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান হয়। এই হচ্ছে ঘটনা। তার অন্যান্য বই, এটাও পরীক্ষায় আসে। সত্যনারায়ণ পাঁচালী, এটা বেশি 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 আসে। নগাষ্টক, গঙ্গাষ্টক, এগুলোও পইরো, এগুলো ইম্পর্টেন্ট। মানসিংহ ভবানন্দ উপাখ্যান। আমরা যে অন্নদামঙ্গল দেখি, অন্নদামঙ্গলের 3টা কাহিনী থাকে। একটা কাহিনী হচ্ছে শিবনারায়ণ অন্নদামঙ্গল। অন্নদামঙ্গলের 2 নম্বর কাহিনীটার নাম হচ্ছে বিদ্যাসুন্দর কালিকা মঙ্গল। 3 নম্বর কাহিনীটার নাম হচ্ছে মানসিংহ ভবানন্দ উপাখ্যান। তাহলে এই যে মানসিংহ ভবানন্দ উপাখ্যান আর অন্নদামঙ্গল, আলাদা না একই? একটু অ্যান্সার দাও দি। মানসিংহ ভবানন্দ উপাখ্যান এবং অন্নদামঙ্গল আলাদা না একই জিনিস? সেম। থ্যাংক ইউ, হয়েছে। তাহলে মানসিংহ ভবানন্দ উপাখ্যান আর হচ্ছে তোমার অন্নদামঙ্গল সেম জিনিস। অন্নদামঙ্গলের 3টা খণ্ড, এর মধ্যে এই লাস্টের যে খণ্ডটা সেটার নাম মানসিংহ ভবানন্দ উপাখ্যান। এই মানসিংহ ভবানন্দ উপাখ্যানের কাহিনী হচ্ছে রাজা প্রতাপাদিত্যের কাহিনী। তাহলে রাজা প্রতাপাদিত্যের এলাকাটা কিন্তু এই যশোর এলাকা, এই অঞ্চলের কাহিনী। দেখছো, তিনি যেহেতু এই অঞ্চলেই জন্মেছেন, এই অঞ্চলে বড় হয়েছেন, তাই তিনি এই প্রতাপাদিত্যের কাহিনী লিখেছেন। রাজা প্রতাপাদিত্যের কাহিনী হচ্ছে এই অঞ্চলের কাহিনী। ও, ভারতচন্দ্রের বিখ্যাত উক্তি এই অন্নদামঙ্গলে আছে। অন্নদামঙ্গল, অন্নদা দেবীর অপর নাম আছে দেবী কি? দেবী হচ্ছে অন্নদা, সে তোমাকে খাবার দিবে। তো খাবার যদি দেয়, মূলত দুর্গা দেবী, অন্নদা দেবী। খাবার যদি দেয় তাহলে তার কাছে তো তুমি কি চাইবা? দুধ চাইবা। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাহলে এটা অন্নদামঙ্গলের কাহিনী হবে, ইজিলি বোঝা যায়। বড় লোকের পিরিত বালির ভাতের মতো, সুলতান সুলেমানের পিরিত বালির ভাতের মতো। মন চাইলে সুলতান সুলেমান বিছানায় নিয়ে যাবে, আবার মন চাইলে সুলতান সুলেমান তোমাকে দাসী বানিয়ে আবার হাতের মধ্যে কি দিয়ে দিবে? খনেক দড়ি দিয়ে দিবে। তাহলে সুলেমান, তোমরা যারা দেখেছো তারা জানো, দাসীকে সে খাস কামরায় নিয়ে যায়, আবার দাসীকে সে দাসী বানিয়ে ফেলে। এই জন্যই বলছে খনেক হাতে দড়ি, খনেক চাঁদ, বড় লোকের পিরিত বালির ভাত।
এটা হচ্ছে ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ইংলিশে আমরা এটাকে বলি ডু অর ডাই। এটা হচ্ছে নগর পুরিলে দেবালয় কি এড়ায়, যখন সিটিতে আগুন লাগে তখন দেবালয় বেঁচে থাকে না। এগুলা সব হচ্ছে তোমার এই অন্নদামঙ্গল কাব্যের মধ্যে এই বিখ্যাত বিখ্যাত সংলাপগুলো আছে ভারতচন্দ্র রায় গুণাকরের। তাহলে ভারতচন্দ্র রায় গুণাকরের বাড়ি হচ্ছে মেহেরপুরের ঠিক পাশে, বাংলাদেশের মেহেরপুরের পাশে। হুম। আব্দুল হাকিম, তো আব্দুল হাকিমটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আব্দুল হাকিমটা। কারণ বিভিন্ন আমাদের যে টেক্সট আছে, যেমন ধরো এসএসসি তে কবিতা, ইন্টার কবিতা, এই সমস্ত জায়গায় আব্দুল হাকিমের কবিতা আছে, তাই আব্দুল হাকিমটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আব্দুল হাকিম কোন শতকের? 17 শতক। এটাও ইম্পর্টেন্ট কেন? কারণ তার জন্মটা 1620 থেকে 1690, 17 শতক, খুবই ইম্পর্টেন্ট। আব্দুল হাকিম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলি ভাষা আন্দোলন। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি ভাষা আন্দোলন কবে থেকে শুরু হয়েছে, জেনারেলি তুমি অ্যান্সার দিবে 1947 সাল থেকে, কিন্তু আমি বলবো না, এটা শুরু হয়েছে 17 শতকে। কার মাধ্যমে? আব্দুল হাকিমের মাধ্যমে। আব্দুল হাকিম সেই সময়ে এত বড় ঝুঁকি নিয়ে বলেছেন, যেসব বাংলায় জন্মে বাংলা ভাষাকে হিংসা করে তাদের জন্মেরই ঠিক নাই। তাহলে তার চেয়ে বড় ভাষা আন্দোলনকারী আর কে হইতে পারে বলো? তার চেয়ে বড় ভাষা আন্দোলনকারী আর কে হইতে পারে? এরপর আমরা আব্দুল হাকিমের পর আমরা আরো পাবো, আরো একজনকে ভাষা আন্দোলনকারী হিসেবে পাবো। তিনি বলেছেন সেটা হচ্ছে নিধু বাবু, রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত বলেছেন নানান দেশের নানান ভাষা, বিনয় স্বদেশী ভাষা, মেটেকে মনের আশা। সেও কিন্তু মধ্যযুগে এত সুন্দর কথা বলেছেন। যাই হোক, আব্দুল হাকিম, ভাষার জন্য আব্দুল হাকিম বেশি স্মরণীয় হয়ে আছেন। যেসব বাংলায় জন্মে, নুরনামা কাব্য থেকে নেওয়া আছে, এটা পরীক্ষায় এসেছে সম্প্রতি। যেসব বাংলায় জন্মে বাংলা ভাষাকে হিংসা করে সেসবের জন্মেরই ঠিক নাই। আবার দেশি ভাষা যার মন না জুয়ায়, যার পরাণ জুড়াইতে পারে না, নিজ দেশ ত্যাগ করে সে বিদেশ কেন যায় না? যে হিন্দি পছন্দ করো সে যাবে ইন্ডিয়ায়, যে উর্দু পছন্দ করো সে যাবে ভারতে, যে বাংলা পছন্দ করো সে বাংলায় থাকবে। তার হাকিমের ক্ষেত্রে আমি পড়তাম হাকিম নামা। হাকিম নামা পড়লে আমার তার 5টা গ্রন্থ পড়া হয়ে যেত। হাকিম নামা, হাকিম নামায় দেখো নূর নামা পড়া হয়ে গেল, হাকিম নামায় এই শহর নামা পড়া হয়ে গেল, হাকিম নামায় নসিহত নামা পড়া হয়ে গেল, হাকিম নামায় শাহাবুদ্দিন নামা পড়া হয়ে গেল। এক নামা দিয়েই কতগুলা গ্রন্থ তার পড়া হয়ে যায়, নূর নামা, শহর নামা, নসিহত নামা, শাহাবুদ্দিন নামা। তাহলে আমরা তো পড়তেই পারি হাকিম নামা। এ আছে আমাদের হাকিম নামা, এগুলোই বেশি আসে। হুম। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি, এ হচ্ছে আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি, এ হচ্ছে আরাকান রাজসভার সর্বোচ্চ পদে পিএম, আর এ হচ্ছে আরাকান রাজসভার কি কবি? শ্রেষ্ঠ কবি। এই হচ্ছে আমাদের বিগত সালের প্রশ্ন, উত্তর সহ আছে, কারণ অনেক সময় সময় পাওয়া যায় না, তাই উত্তর সহ দিয়ে রাখি, না হয় শেষ দিকে আবার চিল্লাচিল্লি করে। এই যে দেখো, এটা কোন কাব্য থেকে? নূরনামা থেকে এসেছে। আমরা পড়ে ফেলেছি কি নামা? হাকিম নামা। আলাউলের জন্মটা আমরা পড়ে ফেলেছি, আলাউলের জন্ম হচ্ছে 1600 সালের পর, 1600 প্লাস হলে সেটা কোন শতক হয়ে যায়? সপ্তদশ শতক। খুবই ইম্পর্টেন্ট। আলাউলও 17 শতক। একটু আগে আমরা যে যারটা পড়লাম হাকিম, এই যে হাকিমও কিন্তু 1600 সালের পর, তাহলে 17 শতক। তাহলে 16 শতকের কয়েকটা আমাদের মুখস্থ রাখতে হবে। 16 শতকের খুবই ইম্পর্টেন্ট শাহ মোহাম্মদ সগীর, 16 শতকের খুবই ইম্পর্টেন্ট দৌলত উজির বাহারাম খান। এই দুইটা হচ্ছে 16 শতকের ইম্পর্টেন্ট, দৌলত উজির বাহারাম খান। অর্থাৎ ইউসুফ জুলেখা, লাইলি মজনু, এই দুইটাই 16 শতক। আর বাকি সবই ধরে নাও সপ্তদশ শতক, সপ্তদশ শতক, মানে 17। কোনটি? কে যুদ্ধকাব্যের রচয়িতা নন? যুদ্ধকাব্য শব্দের অর্থ হচ্ছে জঙ্গনামা, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এক যুদ্ধের কাহিনী, কারবালা যুদ্ধের কাহিনী নিয়ে দৌলতুজির বাহরাম খান লিখেছেন। কারবালা যুদ্ধের কাহিনী নিয়ে সৈয়দ সুলতান লিখেছেন জঙ্গনামা। সাবিরিদ খান লিখেছেন জঙ্গনামা। তাহলে একমাত্র যুদ্ধকাব্য লেখে নাই কে? সৈয়দ নুরুদ্দিন, সে যুদ্ধকাব্য লিখে নাই। কত সুন্দর একটা প্রশ্ন এসেছে। কবি জৈনুদ্দিনের হচ্ছে রসুল বিজয় কাব্যগ্রন্থ কোনটি? এটা আমরা দেখলাম। শ্রীকৃষ্ণ কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছে? গোয়ালঘর থেকে। বিগত সালের প্রশ্ন, সমস্যা হবে না, সব পারবে। বিদ্যাপতি মৈথিলী ভাষার কবি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই ইচ্ছাটি কার? ঈশ্বরী পাটনির। এটা মূলত কোন মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে? অন্নদা মঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। অন্নদা মঙ্গল কে লিখেছেন? ভারতচন্দ্র রায় গুণাকর। আর ঈশ্বরী পাটনি দেবীর কাছে বলেছিল, দেবী ঈশ্বরীকে জিজ্ঞাসা করেছিল, "হে ঈশ্বরী পাটনি, তুমি আমার কাছে কি চাও?" তখন দেবী অন্নদা বলেছিল, "আমি চাই আমার সন্তান জেনে থাকে দুধে ভাতে।" দৌলতুজি বাহরাম খান, আমরা জানি দৌলতুজি বাহরাম খান কে ছিলেন? লাইলি মজনুর কাহিনী যিনি লিখেছেন। সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সেটা জমিদার নিজাম শাহ। এটা আইসি দেখা যায় একবার, ভালো জিনিস। মহাকবি আলাল কিন্তু ভুলেও মহাকবি নয়, তাকে মহাকবি ডাকা হয়, যেমন ফেলটু চেয়ারম্যানকেও আমরা চেয়ারম্যান বলে ডাকি, এরকম আর কি। তিনি মহাকবি নন। মূল মহাকবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তার রচিত বিখ্যাত সুন্দরী নারী, সেই সুন্দরী নারী হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতীর বাড়ি দেখি তোমাদের মনে আছে কিনা?
তো পদ্মাবতীর ঠোঁট অনেক লাল ছিল। এবার বলো পদ্মাবতীর বাড়ি কই? বলো পদ্মাবতীর বাড়ি শ্রীলঙ্কা। থ্যাংক ইউ। পাঁচালী গান, আমরা দেখি পাঞ্চালী গান নামে এক ধরনের গান আছে, সেই পাঞ্চালী গান থেকে বাংলা এসেছে পাঁচালী গান। আর সেগুলো সৃষ্টি করেছে দাশরথী রায়, চারণ কবি মুকুন্দ দাস। জীবনী কাব্য, জীবনী কাব্য আসলে কার জীবনী? শ্রী চৈতন্যদেবের জীবনী। জীবনী কাব্যের প্রথম যে লেখক বৃন্দাবন দাস, আর শ্রেষ্ঠ লেখক হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। দৌলতুজির বাহরাম খান সে কেন বিখ্যাত? দৌলতুজির বাহরাম খান বিখ্যাত হচ্ছে লাইলি মজনুর কারণে বিখ্যাত। দৌলতুজি বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। আমরা আগেই বলেছিলাম, আলাওল চট্টগ্রাম, সাবির খান চট্টগ্রাম, দৌলতুজি বাহরাম খান চট্টগ্রাম, দৌলত কাজী চট্টগ্রাম, মর্দান কোথায়? চট্টগ্রাম। সবই মোটামুটি চট্টগ্রাম ধরে নিবা। চন্দ্রাবতী কাব্য কার কাব্য? চন্দ্রাবতী হচ্ছে কুরেশি মাগন ঠাকুরের কাব্য। কুরেশি মাগন ঠাকুরের কাব্য। কুরেশি মাগন ঠাকুর, আরেকটা যে জিনিস জানতে চাই, কুরেশি মাগন ঠাকুর কোন পদে ছিলেন বলো? আরাকান রাজসভার তিনি কোন পদে ছিলেন? প্রধানমন্ত্রী, হ্যাঁ সেটাকে অবশ্য প্রধানমন্ত্রী পদকে আগে উজির বলা হতো, এখন পিএম এর সমান। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র, সবাই ভারতচন্দ্র। ঠোঁটের পরশে পান রা, তাম্বুল মানে হচ্ছে পান, রাতুল মানে হচ্ছে লাল হইলো, অদর শব্দ হচ্ছে ঠোঁট, পরশে। ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল। তোমাদের এখানে আমার প্রশ্ন উল্টাটা, কার ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল? কার ঠোঁটের পরশে? পদ্মাবতী। থ্যাংক ইউ। সব মনে আছে তোমাদের, এগুলো তো মনে থাকবেই। কি হলো? ঠিক আছে, বিসিএস কঠিন নয়, প্রস্তুতি যদি গোছানো হয়। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।